স্যাটানিক রিচুয়ালের সাথে এপস্টিন আইল্যান্ডে যা কিছু হইতো তার কিছু মিল আছে। সবার আগে বিবেচনা করতে হবে আমরা যখন বলতেছি স্যাটানিজম, সায়েন্টিফিক্যালি আসলে এরকম কোনো বিইং এক্সিস্ট করা পসিবল কিনা। 2021 সালেই হার্ভার্ডে গ্যালিলিও প্রজেক্ট নামে একটা প্রজেক্ট চালু হয়েছে, যে প্রজেক্টটার কাজ হচ্ছে স্টেটেড গোলটা হচ্ছে এলিয়েনের অস্তিত্ব খুঁজে বের করা এবং ইউএফও বলতে মানে ইউএফও জিনিসটা এক্সিস্ট করে কিনা এই জিনিসটাকে ফাইন্ড আউট করা। এপস্টিন আসলে আমি ওকে আসলে একটা নেটওয়ার্ক হাব হিসেবে দেখি। আপনার সিম্পসনের মতো একটা মানে কার্টুন, ওইটার কোন এপিসোডে কে আসবে যাবে এটাও তার সাথে অনেক সময় কনসাল্ট করা হয়। তো এখানে ইন্টারেস্টিং একটা বই আছে শোয়েব আহমেদ মালিকের লেখা, এবং সে বলতেছে যে এলিয়েন বলতে যাদেরকে বোঝানো হচ্ছে দে আর মেইনলি জিন। ওরা আসলে মানুষকে একটা সিঙ্গুলারিটি যেটা বলতেছে ওইটার জন্যই মানে মানুষকে তৈরি করার চেষ্টা করতেছে। এআই দ্বারা সবকিছু কন্ট্রোল হয়ে যাবে, একটা ইউনিভার্সাল ইনকাম থাকবে মানুষের। 1984-এ বা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আমরা যেরকম একটা ডিস্টোপিয়া দেখতাম ম্যানিফেস্টেশন হচ্ছে। ইরানে হামলার ঠিক আগেই এপস্টিন ফাইল রিলিজ হয়েছে, এবং আমি যদি বলি যে এপস্টিন ফাইলে সবচেয়ে বেশি কার নাম আসছে, ট্রাম্পের নাম আসছে। তো ট্রাম্প কি স্পষ্টভাবে ট্রাম্পকে ব্ল্যাকমেল করা হইতেছে এখানে যে তোমাকে আরো কিছু ফাইল বাকি রাখছি বাবা, তুমি ইরানে হামলাটা করো, নাহলে কিন্তু বাকি ফাইলগুলো রিলিজ করে দেবে। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলাদেশ এন্ড বিয়ন্ড পডকাস্টের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা টপিক, এবং বর্তমান ওয়ার্ল্ড এবং যে ইভেন্টগুলো হচ্ছে এটার সাথে খুবই রিলেটেড, হুইচ ইজ এপস্টিন ফাইলস, সেইটানিজম অ্যান্ড গ্লোবাল অর্ডার। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে আছেন জাহিদুল ইসলাম ভাই। জাহিদুল ইসলাম ভাই একজন বিতার্কিক, একজন অ্যাক্টিভিস্ট। জাহিদুল ইসলাম ভাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। জাহিদুল ইসলাম ভাই হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র। সো আমরা নর্মালি এইসব বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি আমরা ইনফর্মালি আলোচনা করি। আজকে একটু বিষয়টা ফর্মাল। তো ভাই আমরা হচ্ছে এপস্টিন ফাইলস দিয়ে হচ্ছে শুরু করি তাহলে। এপস্টিন ফাইলসের যে বিষয়টা আমরা দেখলাম যে অনেকগুলা এপস্টিন ফাইলসের রিসেন্ট যেই ডাম্পটা আসছে ওইটার মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং এটার সাথে সাথে কিছু জিনিস যেগুলা আপনার কি বলবো রিউমার্ড, যে এপস্টিন তো পিডোফাইল ছিল, এটা আসলে একদম এস্টাবলিশড। বাট ও কি আসলে চাইল্ড স্যাক্রিফাইস করতো কিনা, ওর যেই দ্বীপটা আছে ওইটার বলতেছে লিটল জেমস আইল্যান্ড প্রবাবলি, Yeah. ওইটাতে যে একটা অল্টার বা একটা মন্দির টাইপ আছে ওইখানে নাকি হচ্ছে চাইল্ড স্যাক্রিফাইস করা হতো। এই বিষয়গুলোর আসলে সত্যতা কতটুকু? আমরা তো আসলে এখন একটা পোস্ট ট্রুথের সময় বসবাস করতেছি। তো আমরা বাংলাদেশে দেখছি যে বট বাহিনী আসলে কত কিছু করতে পারে। সো গ্লোবাল কিন্তু একটা বট বাহিনী আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা যখন ঘাঁটতে যাই, আমরা যদি সিরিয়াস রিসার্চ করতে যাই, আমরা যদি ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স বেসড হইতে যাই, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলার কিছু সিম্পটম পাই যে হ্যাঁ, স্যাটানিক রিচুয়ালের সাথে এপস্টিন আইল্যান্ডে যা কিছু হইতো তার কিছু মিল আছে। বাট এটাকে আমরা কনক্লুসিভ এভিডেন্স বলতে পারি কিনা এটা কিন্তু বিবেচনা সাপেক্ষ ব্যাপার। মানে আমরা জাস্ট হঠাৎ করে বলে দিতে পারবো না যে ওরা মানুষের মাংস খাইতো, হঠাৎ করে বলে দিতে পারবো না যে ওরা মানুষের ব্লাড খাইতো। মানে ভ্যাম্পায়ারিক যে রিচুয়ালস গুলো আছে এই জিনিসগুলো হইতো এখানে। তো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় আমাদের আরো বিবেচনা করা উচিত। অনলাইনে নিউজ মিডিয়াগুলোতে অনেক কিছু আছে যেটা চটকদার, জাস্ট টু রিটেইন অ্যাটেনশন, তাই না? সো এই ব্যাপারগুলোকে আমাদের মনে হয় আর একটু সিরিয়াসলি ভাবা উচিত। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন বলতেছি যে স্যাটানিক প্র্যাকটিসেস, সো আমরা তখন সায়েন্টিফিক ওয়ার্ল্ডে বসবাস করতেছি। আমরা একটা এম্পিরিক্যাল মেথোডোলজির ওয়ার্ল্ডে বসবাস করতেছি, যেখানে আমরা বোঝার ট্রাই করি, একটা জিনিসকে অবজার্ভ করি, একটা জিনিসকে দেখি, এন্ড দেন এটার উপর পরীক্ষা করি, নিরীক্ষা করি, দেন আমরা একটা ডিসিশনে আসি, রাইট? মানে আমাদের যে রিসার্চগুলো, সায়েন্টিফিক রিসার্চগুলো, তো এই এন্টায়ার মেথোডোলজিটা এটাই। তো আমাদেরকে সবার আগে বিবেচনা করতে হবে আমরা যখন বলতেছি স্যাটানিক প্র্যাকটিসেস, সায়েন্টিফিক্যালি আসলে এরকম কোনো বিইং এক্সিস্ট করা পসিবল কিনা, বা আনসিন বলতে আমরা যেটা বুঝি এটা এক্সিস্ট করা পসিবল কিনা, এটা সবার আগে আমাদের ডিসকাশন করে নিতে হবে। এবং দেখতে হবে যে সায়েন্টিফিক কমিউনিটিতে আনসিন বিইং এই জিনিসটাকে কিভাবে ডিল করা হইতেছে, কোয়েশ্চেনটাকে কিভাবে ডিল করা হইতেছে, রিলিজিয়াস কমিউনিটিতে কোয়েশ্চেনটাকে কিভাবে ডিল করা হইতেছে। তো এইটা হওয়া উচিত আমাদের প্রাইমারি ডিসকাশন, এন্ড দেন ওইটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে এই ধরনের কোনো রিচুয়ালিস্টিক প্র্যাকটিস এপস্টিন আইল্যান্ডে হইতো কিনা। আমার টেক এটা আর কি। সো ভাই এপস্টিন পিডোফিলিক ছিল এবং সে হচ্ছে চাইল্ড সেক্স ট্রাফিকিং এর মধ্যে জড়িত ছিল, এটা তো এস্টাবলিশড। সো এই জিনিসটাও যদি আজকে থেকে 5 বছর আগে বলা হইতো যে এরকম একটা চাইল্ড সেক্স রিং হচ্ছে অপারেট করতেছে এত লার্জ স্কেল, এবং গ্লোবাল যত পাওয়ারফুল মানুষজন আছে, বিলিয়নিয়ার আছে, No one will পলিটিক্যাল, believe. কেউ বিশ্বাস করবে না তো। সো জিনিসটা কি আসলে
এরকম হইতে পারে না যে যেই ফাইলসগুলো রিলিজ করা হয়েছে সেটা তো খুবই সিলেক্টিভ। সিলেক্টিভ। অনেক ফাইল রিলিজ করা হয় নাই, হয়তো বা কখনো হবেও না। ইভেন যেগুলো রিলিজ করা হয়েছে ওগুলো অনেকভাবে সেন্সর্ড। সো সেইটানিক প্র্যাকটিস যদিও বা নাই, এরকম কিছু কি থাকতে পারে কিনা? কারণ এই চাইল্ড ট্রাফিকিং এর কথা বলেন বা হচ্ছে এই চাইল্ড স্যাক্রিফাইস, এগুলো তো আসলে কাইন্ড অফ ওইদিকে ইন্ডিকেট করে। বা আপনি যেটা বলতেছিলেন যে সেইটানিক প্র্যাকটিস করতেছে, এইটা বলার জন্য আগে তো আমার বিশ্বাস করতে হবে যে আসলে সেইটান বলে কিছু আছে। Yeah. সো এইটাকে হচ্ছে আমরা কিভাবে রিড করব বর্তমান ওয়ার্ল্ডে? আমরা তো দেখতেছি যে মোস্ট অফ দেম আর এথিস্ট। হুম। ইভেন আমরা যদি নেতিনিয়ার কথা ধরি বা আরো যে পলিটিক্যাল ফিগার গুলো আছে তারা তো এথিস্ট। সো তাদেরকে আমরা সেইটানিক প্র্যাকটিস করে এটা কিভাবে বলতে পারি? এটা এই কিভাবে রিলেটেড? এইটা হচ্ছে সবচেয়ে ফ্যাসিনেটিং কোয়েশ্চেন। তো when it comes to religion আমরা অদৃশ্যের কোয়েশ্চেনটাকে মানে হিউম্যান সিভিলাইজেশনের পাশাপাশি হিউম্যান স্পিসিসের পাশাপাশি আরো একটা ইন্টেলেকচুয়াল একটা ইন্টেলিজেন্ট বিং প্যারালালি এক্সিস্ট করতেছে। হুম। রিলিজিয়ন এটাকে একভাবে ডিল করে এই কোয়েশ্চেনটাকে, বাট when it comes to সায়েন্স ওটা আরেকভাবে ডিল করে। আমি জাস্ট কতগুলা ফ্যাক্ট বলি। ২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল প্রকাশ হইছে যেখানে বলা হচ্ছে যে এলিয়েন ইউএফও, ইউ নো এলিয়েন ইউএফও হ্যাঁ, কি বলে এটারে? আনআইডেন্টিফাইড আইডেন্টিফাইড ফ্লাইং ফ্লাইং অবজেক্ট। অবজেক্ট। সো এই ব্যাপারটা আছে, এক্সিস্ট করতেছে। ২০১৭ সালের সর্বপ্রথম নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকায়, গ্লোবালি রিনাউন্ড একটা পত্রিকায় এটা নিয়ে আর্টিকেল আসে। এন্ড দেন ২০২১-এ আমেরিকার যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে, মানে ইন্টেলিজেন্স যে ওদের মেইন ব্যুরোটা আছে, ওই ব্যুরোর যে ডিরেক্টর, ওই ডিরেক্টরের অফিস থেকে একটা ফাইল প্রকাশিত হয়। সো ওই ফাইলটা হচ্ছে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনন। এই জিনিসগুলাকে ইউএস মিলিটারি কিভাবে অবজার্ভ করছে এটার উপর। সো ওরা ১৪৪টা এরকম এভিডেন্স লিস্ট করছে। আপনি যদি সার্চ দেন তাহলে আপনি অনলাইনে এটা পেয়ে যাবেন। এই পুরো ওদের যে রিপোর্টটা, যে ১৪৪টা এরকম এরিয়াল ফেনোমেনন ওরা রিপোর্ট করছে, যে জিনিসটা নট নরমাল। এবং এর মধ্যে ১৮টা ইনসিডেন্ট ওরা বলতেছে যে এই ইনসিডেন্টগুলা মডার্ন টেকনোলজি এইটার পরিচায়ক। ধরেন হচ্ছে ইউএস মেরিন অথবা হচ্ছে একটা নেভি ফ্লিট যাচ্ছে, হঠাৎ করে দেখলো তাদের পাশ দিয়ে বড় একটা ফ্লাইং সসার চলে যাচ্ছে এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে এবং খুব হাই স্পিডে যাচ্ছে। সো এটা শুধুমাত্রই কিছু মানে এটাকে টেকনোলজি বলা ব্যতীত আমার কাছে অন্য কোনো উপায় নাই। মানে এটা কি আমাদের যে টেকনোলজি ওটার থেকে অ্যাডভান্সড ওটা কিছু? থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং ওটার প্রপালশন মডিউল কি এটা আমরা জানি না। ধরেন আমরা একটা প্লেন থেকে বুঝতে পারি যেটা প্রপালশনটা কিভাবে হয়, দুই পাশে দুইটা পাখা থাকে, একটা এরোডাইনামিক মডেল আছে, বাট ওইটার যে এরোডাইনামিক মডেলটা এটা বোঝা যাইতেছে না। মানে একটা ডিস্ক আসলে ফ্লাই কিভাবে করতেছে? একটা ডিস্ক কিভাবে ফ্লাই করতেছে। So এই কথাটা শুনে যেরকম খুব মানে হাস্যকর লাগতেছে, ব্যাপারটা এরকম হাস্যকর না। আপনি রিপোর্টটার মধ্যেই ঠিক এক্স্যাক্টলি এই কথাগুলাই লেখা আছে। এটা ইউএস ইন্টেলিজেন্স রিপোর্ট। নট অনলি দ্যাট, আপনি যদি হচ্ছে পরবর্তীতে এই রিপোর্টটার উপর বেস করে এবার এটা চলে গেছে একাডেমিয়ায়। ২০২১ সালেই হার্ভার্ডে গ্যালিলিও প্রজেক্ট নামে একটা প্রজেক্ট চালু হয়েছে, যে প্রজেক্টটার কাজ হচ্ছে স্টেটেড গোল। আপনি যদি এখন হার্ভার্ডের গ্যালিলিও প্রজেক্ট লিখে সার্চ দেন, ওদের যে স্টেটেড গোলটা হচ্ছে এলিয়েনের অস্তিত্ব খুঁজে বের করা এবং ইউএফও বলতে মানে ইউএফও জিনিসটা এক্সিস্ট করে কিনা এই জিনিসটাকে ফাইন্ড আউট করা। এবং দেখবেন ওখানে ব্যাপক রিসার্চ হচ্ছে, এভরি সিঙ্গেল মানে মানে রিসার্চ পেপার আপনি ওখানে পড়তে পারবেন। দ্যাট ইজ ভেরি ফ্যাসিনেটিং যে ইউএফও, এলিয়েন এই জিনিসগুলো এখন কিন্তু একাডেমিয়ার ব্যাপার হয়ে গেছে, সায়েন্টিফিক রিসার্চেরও ব্যাপার হয়ে গেছে। এন্ড দেন ২০২৩ সালে একটা হুইসেল ব্লোয়ার ডেভিড ক্রুশ, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। ভদ্রলোক ইউএস এর যেই কংগ্রেস, সেখানে একটা হিয়ারিং অনুষ্ঠিত হয়েছে, সেখানে সে টেস্টিমনি করছে যে এলিয়েন বলতে কিছু একটা জিনিস এক্সিস্ট করে এবং ইউএস মিলিটারির কাছে এটার ডাটা আছে। ২০২৩ সালে মেক্সিকো হচ্ছে ইউএফও ফুটেজ রিলিজ করে। এবং লাস্টলি সর্বশেষ যেটা হয়েছে, ট্রাম্প ২০২৬ সালে এসে বলছে যে পেন্টাগনের কাছে যদি এরকম কোনো ফুটেজ থাকে যেটা প্রমাণ করে এলিয়েনকে, ইউএফও কে, তাহলে এটা পাবলিকলি সে নিয়ে আসবে। সো এবং বারাক ওবামা কিছুদিন আগে আরেকটা পডকাস্টে সে বলছে যে সে বিলিভ করে এলিয়েন বলতে কিছু একটা জিনিস আছে। এখন এলিয়েন কনসেপ্টটা তো হচ্ছে একটু সায়েন্টিফিক টার্ম, এই জিনিসটা মোর সেকুলার টার্ম। তো এলিয়েন বলতে কি বোঝায়? একটা প্যারালালি হিউম্যান বিং এর পাশাপাশি আরো একটা বিং যেটা এক্সিস্ট করতেছে। সো সায়েন্টিফিক কমিউনিটি, পলিটিক্যাল কমিউনিটি, জার্নালিস্ট কমিউনিটি এই জিনিসটাকে এভাবে ডিল করতেছে, আনসিনের কোয়েশ্চেনটাকে এভাবে ডিল করতেছে। বাট when it comes to religion, আনসিনের কোয়েশ্চেনটাকে কিভাবে ডিল করা হইতেছে? দুইটা এন্টিটির কথা বলা হচ্ছে, এঞ্জেলস এন্ড জিনস, মানে অ্যাকর্ডিং টু ইসলামিক প্র্যাকটিসেস। সেখানে বলা হচ্ছে যে আসলে
এঞ্জেলসরাও প্যারালালি এক্সিস্ট করে। গার্ডিয়ান এঞ্জেলের ধারণা আছে। প্রত্যেকটা মানুষের সাথে ২ টা করে গার্ডিয়ান এঞ্জেল থাকে সামনে পেছনে। আবার জিনের ধারণা আছে। যে জিনের ধারণাটা কি? জিন কিন্তু হিউম্যান সিভিলাইজেশন তৈরির আগে থেকে পৃথিবীতে ওরা এক্সিস্ট করতেছে। হিউম্যান বিইং অ্যাজ এ স্পিসিস ক্রিয়েট হওয়ার আগে থেকে ওরা পৃথিবীতে এক্সিস্ট করতেছে এবং তাদের আগেরও সিভিলাইজেশন ছিল। তাদের একটা সোশ্যাল স্ট্রাকচার ছিল, পলিটিক্যাল স্ট্রাকচার ছিল এবং তাদের স্পিসিসটা কিন্তু এখনো কন্টিনিউ করতেছে। ইন্টারেস্টিং ব্যাপার। সো তাদের যে হিস্ট্রি, তাদের যে ইতিহাস, তাদের যে নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, নলেজ অ্যাবাউট দ্য পাস্ট, নলেজ অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু হিউম্যান বিইং থেকে বেশি। এবং আমরা যে ইবলিশের কথা বলতেছি, সে কিন্তু পার্ট অফ মানে স্যাটান বলতে আমরা যেটাকে বুঝি, শয়তান বলতে আমরা যেটাকে বুঝি, সেটা কিন্তু পার্ট অফ জিন কমিউনিটি। তো শয়তানের কিন্তু আমরা যদি এই কোয়েশ্চেনটা আমার একটু ইন্টারেস্টিং when it comes to religious perspective, শয়তান কিন্তু এই ওয়ার্ল্ড এবং আপার ওয়ার্ল্ড মানে অ্যাকর্ডিং টু রিলিজিয়ন দুইটাই দেখছে। হুম। সে তো ফেরেশতাদের সাথেও ছিল একটা সময়। এরপরই আমরা যেই মানে ক্রিশ্চিয়ানিটিতে যেটা বলে ফলেন এঞ্জেল। ফলেন এঞ্জেল, যদিও আমরা মানে ইসলামিক পার্সপেক্টিভ থেকে ফলেন এঞ্জেল না, সে এঞ্জেল হচ্ছে হিসেবে জিন। বিশ্বাস করি না। বাট এক্স্যাক্টলি। মানে আলাদা একটা বিইং। বাট এই জিনিসটা ইন্টারেস্টিং যে আ ইসলাম বাদেও ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম বা হিন্দুইজম যে রিলিজিয়ন গুলো আছে, জোরাস্ট্রিয়ানিজম সবগুলাতেই হচ্ছে এরকম একটা কি বলবো আনসিন বিইং এর কনসেপ্ট এক্সিস্ট করে। এক্স্যাক্টলি। নট অনলি আনসিন বিইং, ওর একটা পুরো সোসাইটি এক্সিস্ট করতেছে। এবং শামভালার নাম শুনছেন হয়তো। আমার খুব পছন্দের একজন আর্টিস্ট নিকোলাস রোয়েরিখ, সে রাশিয়ান। আমার খুবই পছন্দের আর্টিস্ট। সো রাশিয়া থেকে পুরো মানে তিব্বতে চলে আসছে এবং তিব্বতের পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বেড়াইছে, হিমালয় আনাচে কানাচে ঘুরে বেড়াইছে ইন সার্চ অফ শামভালা। শামভালা কি? শামভালা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড সিটি যেখানে গড বসবাস করে এবং সে মনে করতো যে শামভালাটা হচ্ছে তিব্বত এবং হচ্ছে হিমালয়ান যে এরিয়াটা সেটার মধ্যে আছে। সো জীবনের শেষ পর্যন্ত সে শামভালা খুঁজে বেড়াইছে, পায় না এটা। সো ওখানে আলাদা বিইংস আছে। সো এই ইমাজিনেশন গুলো কিন্তু সব জায়গাতে আছে। শয়তানের ব্যাপারটা কেন স্পেসিফিকলি শয়তান বলতে কিন্তু আমি ইবলিশকে বোঝাচ্ছি। ওর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং এটা এই ফেনোমেননটা আমাদেরকে ডিল করতে হচ্ছে বর্তমান সিভিলাইজেশনের। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিলিজিয়ন ও হিউম্যান বিইং আসার আগে থেকেও এক্সিস্ট করতেছে। হিউম্যান বিইং এর এভরি সিঙ্গেল ইনসিডেন্ট সে দেখছে, সে অবজার্ভ দেখছে, করছে। সে অবজার্ভ করছে। সে দেখছে কিভাবে প্রথম মানুষ উর নগরীতে অথবা দশলা এবং ফোরাতের নগরীতে সিভিলাইজেশন ক্রিয়েট করতেছে। সে দেখছে যে ফারাও কিভাবে রুল করতেছে। তাই না? সে দেখছে পিরামিড কিভাবে তৈরি হচ্ছে। সে দেখছে যে গ্রিকরা যুদ্ধ করতেছে পার্সিয়ানদের সাথে। রাইট? নেপোলিয়নের বাহিনী যাইতেছে, যুদ্ধ করতেছে, ওয়ার্ল্ড হিস্ট্রি চেঞ্জ হইতেছে। এগুলা কিন্তু সে অবজার্ভ করছে এবং সে এক্সিস্ট করতেছে। সে দেখছে যে শেক্সপিয়ারের মতো রাইটার লিখতেছে। সে দেখছে যে ইবনে সিনার মতো রাইটার লিখতেছে। রাইট? সে রাসূলুল্লাহর সময় তো ছিল। রাসূলুল্লাহ যুদ্ধ করতেছে বদর যুদ্ধে। সে ওখানেতে পার্টিসিপেট করছে। কাফেরদের সাথে পার্টিসিপেট করছে। সো সে কিন্তু হিস্ট্রিতে রিয়েল রোল প্লে করছে। বাট আমাদের যে স্ট্যান্ডার্ড ন্যারেটিভ অফ হিস্ট্রি সেখানে কিন্তু আমরা জানি না এই রোলটা কিভাবে ফাংশন হচ্ছে। তাই না? এই হিস্ট্রিটা আছে, বাট আমরা একটা ম্যানুফ্যাকচারড হিস্ট্রি পড়ি আরকি। অ্যাকচুয়াল হিস্ট্রি তো আমরা পড়তেছি না। অনেক দিক থেকে অ্যাকচুয়াল হিস্ট্রি আমরা পড়ি না। আমরা যেটা শুধুমাত্র সায়েন্টিফিক্যালি ভেরিফায়েবল অতটুকু হিস্ট্রি কিন্তু আমরা পড়ি। বাকি হিস্ট্রি কিন্তু আমাদের একাডেমিয়ায় পড়ানো হয় না। তাই না? সো শয়তান কিন্তু রিয়েল রোল প্লে করছে আমাদের হিস্ট্রিতে এবং হিস্ট্রি সম্পর্কে সে অনেক কিছু জানে। এবং গডের কাছে যে তার প্রমিস যে আমি সামনে পেছনে চতুর্দিক থেকে তাকে অ্যাটাক করব। দ্যাট মিনস আমি যদি একটু ফান করে বলি, আপনি যখন ফোন খুলবেন সেখানেও আপনি তারে পাবেন। কালচারালিতে তারে পাবেন। পলিটিক্স যেখানে আছে সেখানে তাকে পাবেন। আপনি এন্টারটেইনমেন্ট যেখানে আছে সেখানে তারে পাবেন। যেখানে একাডেমি আছে সেখানে তারে পাবেন। তো সামনে পেছনে চতুর্দিক থেকে সে আপনার অ্যাটাক করতেছে। অ্যাকর্ডিং টু রিলিজিয়াস আপনার ইন্টারপ্রিটেশন আরকি। এখানে ভাই আমি হচ্ছে এপসিনের বিষয়টা একটু টানতে চাই। আপনি মিডিয়ার কথা বললেন, একাডেমিয়ার কথা বললেন। এপসিন আসলে আমি ওকে আসলে একটা নেটওয়ার্ক হাব হিসেবে দেখি। ট্রু, মানে সে আসলে মানে নেটওয়ার্কই তৈরি করছে। ট্রু। এবং সমাজের প্রতিটা যেই সেক্টর আছে, আপনি ইনভেস্টমেন্ট সেক্টর বলেন, সে নিজেকে মানে ইনভেস্টমেন্ট করে এইটাই হিসেবে হচ্ছে পরিচয় দিত। হুম, বাট সে আ মিডিয়া জগতে ছিল। সে ইভেন টিভি মিডিয়াতে কি হবে, নিউজ মিডিয়াতে কি হবে, ওগুলোর সাথে অনেক কানেকশন ছিল। ইভেন আপনার সিম্পসনের মতো একটা মানে কার্টুন, ওইটার কোন এপিসোডে কে আসবে যাবে, এটাও তার সাথে অনেক সময় কনসাল্ট করা হয়েছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোবেল কমিটি যারা, মানে নোবেলের যে কমিটিটা, ওই কমিটির সাথে তার খুব ভালো কানেকশন ছিল। এবং নোবেল কমিটি কখন কাকে আ নোবেল প্রদান করবে এ ব্যাপারে তার সাথে পরামর্শ করত। তার ইমেইল থেকে এটা স্পষ্ট। হুম, তো ব্যাপারটা খুবই ডেঞ্জারাস। তো এখন বিষয়টা হচ্ছে আমি পূর্বে যে হুম, ডিসকাশনটা করতেছিলাম, স্যাটানিক প্র্যাকটিস যেহেতু আছে বা স্যাটান কোয়েশ্চেনটাকে যেহেতু আমরা ডিল করতেছি বোথ ইন সায়েন্টিফিক কমিউনিটি এবং হচ্ছে ইসলামিক কমিউনিটি। আ তো শয়তান তো চায় আসলে যে তার পূজা হোক। হুম। এখন শয়তানের পূজাটা আমাদের কালচার গুলাতে কিভাবে হইছে?
এই ব্যাপারটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে in order to identify যে এপস্টিন ফাইলগুলাতে স্যাটানিক কোনো প্র্যাকটিসেস এর উপস্থিতি আছে কিনা। তো স্যাটানিক প্যানিক নামে একটা আইডিয়া আছে। এটা কি তুমি জানো কিনা আমি জানি না। এই যে 80s 70s এর দিকে ইউএসএ তে। এক্সাক্টলি হ্যাঁ। ইউএসএ তে যে ঘটনা ঘটছে এবং একটা বই লেখা হইছে মিশেল রিমেম্বারস। সো মিশেল হচ্ছে একটা ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলতে একটা রিয়াল ক্যারেক্টার যে লিখছে, ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি বইটা। আ মিশেল ছিল তার পেশেন্ট। পরবর্তীতে সে তার ওয়াইফ হয়। তো তাকে হিপনোসিস করে মানে সে একটা লম্বা সময় পাস্টের মেমোরি মনে করতে পারতেছিল না। সো তাকে হিপনোসিস করে পাস্টের মেমোরিতে নিয়ে গেছে। অ্যান্ড দেন ওই হিপনোসিস অবস্থায় মিশেল তাকে যা কিছু বলছে এটা নিয়ে মিশেল রিমেম্বারস এই বইটা লিখা। সো ওই সময় কি করছে যে সে দেখাচ্ছে যে তার পিতামাতা ছোটবেলায় স্যাটানিক প্র্যাকটিস করতো, বিভিন্ন মানে স্যাক্রিফাইস করতো, হিউম্যান স্যাক্রিফাইস, চাইল্ড অ্যাবিউজ করতো এবং সেও হচ্ছে ওই চাইল্ড অ্যাবিউজ এর শিকার হইছে ওই সময়টাতে। সো এই যে ট্রমাটিক মেমোরিটা এটা তার মেমোরি থেকে চলে গেছে। অ্যান্ড দেন হচ্ছে ওর এই বইটার মাধ্যমে পুরো আমেরিকায় তখন বিভিন্ন ধরনের স্যাটানিক রিচুয়াল এই জিনিসটাকে আইডেন্টিফাই করা শুরু হইছে যে পুরো আমেরিকায় 80s এর দিকে ব্যাপক প্রায় মনে হয় ১২,০০০ মানে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ১২,০০০ এর মতো ইনসিডেন্ট আইডেন্টিফাই করা হইছে যে এখানে স্যাটানিক রিচুয়াল হয়, হিউম্যান স্যাক্রিফাইস হয়, চাইল্ড রেপ হয়। বুঝা গেছে? আমি হচ্ছে ভাই ওইটার আগে বলি 70s 80s এ ওই প্যানিকটা হওয়ার আগে এটার একটা মূল কারণ ছিল 60s এ হচ্ছে ওই আপনার সেইটানিজম একটা ধর্ম হিসেবে আসে। আসে। সেইটানিক বাইবেল, তারপর এটা প্রবাবলি হচ্ছে লেভাইন সেইটানিজম বলে। আই ডোন্ট নো, আমি পুরাপুরি মনে করতে পারতেছি না। অ্যান্ড ওইটাতে আসলে যে শুরু করে একটা কাল্ট হিসেবে শুরু করে। হুম, তো ওখানে চাইল্ড স্যাক্রিফাইস বা ওই বিষয়গুলো এভাবে ছিল না। এবং যে শুরু করে মজার বিষয় হচ্ছে সে নিজে একজন মানে এথিস্ট বলতো নিজেকে। হুম। তো ওইখান থেকে হচ্ছে মেইনলি ওই প্যানিকটা শুরু হয় আরকি। আচ্ছা। তো এখন এই প্যানিকটা মানে ওয়াজ ওয়াইড স্প্রেড। তখন স্যাটানিজম, স্যাটানিক প্র্যাকটিসেস গুলো আমেরিকায় খুব নজরে আসে। তারপর তুমি হয়তোবা জানো যে আমেরিকায় সেটানের যে একটা বড় মানে সবচেয়ে বড় যেই হুম। চার্চ আছে, এটাও কিন্তু আমেরিকায় অবস্থান করতেছে। সো আমরা যদি স্যাটানিক প্র্যাকটিস এর দিকে তাকাই, রেইপ, তারপর হচ্ছে হিউম্যান স্যাক্রিফাইস, চাইল্ড অ্যাবিউস এই জিনিসগুলো কিন্তু স্যাটানিক প্র্যাকটিসেস এর মধ্যে পড়ে। নট অনলি দ্যাট তুমি যদি মানে এই ফেনোমেননটাকে শুধুমাত্র স্যাটানিক পার্সপেক্টিভ থেকে না দেখে এই জিনিসটাকে আমরা দেখতে পারি এটা ইউরোপের একটা মানে লম্বা সময় ধরে প্র্যাকটিসড হওয়া একটা মানে একটা কালচারাল ব্যাপারও বটে। হুম। মানে এই কথাটা বলাটা খুব আউটরেজাস। মানে এট লিস্ট আমি এই কথা বলতে পারি যে তাদের যে কালচারাল ইমাজিনেশন এর মধ্যে এই প্র্যাকটিসেস গুলা ছিল। ধরো গ্রিক মিথোলজি। সবচেয়ে পপুলার গ্রিক মিথোলজিতে সবচেয়ে পপুলার হিউম্যান স্যাক্রিফাইস কে? ইফিজেনিয়া। ইফিজেনিয়া হচ্ছে অগামেমননের মেয়ে। সো ওরা ট্রয় হামলা করবে। মানে ব্যাটল অফ ট্রয়ের যে এন্টায়ার ঘটনাটা এটার ইনিশিয়েশন হয় কোন জায়গা থেকে? যে হেলেনকে চুরি করে নিয়ে গেছে প্যারিস। তো এখন এথেন্স এটার রিপ্লাই দিবে। তো ওরা কি করছে? ওরা একটা জায়গায় জড়ো হইছে। অ্যান্ড দেন হচ্ছে ব্যাপক বাতাস বইতেছে। ওরা তো জার্নি শুরু করতে পারতেছে না। এখন তাহলে কি করবে? তখন একজন এসে বলল যে, "অগামেমনন ওর মেয়ে আছে এফিজিনিয়া, ভার্জিন কুমারী এখনো, ওকে জবাই দিতে হবে।" অ্যান্ড দেন অগামেমনন ওর বাসায় পত্র পাঠাইছে যে, এফিজিনিয়ার সাথে অ্যাকিলিসের বিয়ে হবে। তো ইফিজিনিয়া তো খুব খুশি। একিলিসকে কে না বিয়ে করতে চায়, তাই না? তো ইফিজিনিয়া আসছে, ওর বিয়ে হবে। সবকিছু সুন্দরভাবে সাজানো। মানে যে নেভি ফ্লিট জড়ো হয়ে আছে, সবাই ফুল হাতে দাঁড়ায় আছে। পুরো ওয়েডিং এর মতো একটা অবস্থা। বাট ও যখন তাকে যখন সবাই আ মানে পুরো প্রসেশনটা যখন তাকে বেদির মধ্যে নিয়ে গেল, তখন ও জানতে পারছে যে ওকে এখন জবাই দিয়ে দেওয়া হবে। স্যাক্রিফাইস করা হবে তখন। এটা কি মানে প্যাথেটিক একটা ঘটনা। তুমি যখন এই ট্রয়ের ইনসিডেন্টটা পড়তে যাবা মানে খুবই ভয়ংকর লেভেলের একটা ঘটনা। দেন হচ্ছে ইফিজিনিয়াকে হত্যা করা হয় ওখানে। হিউম্যান স্যাক্রিফাইস। কেন? দ্যাট ইস দ্য মেইন কোয়েশ্চেন। কেন হিউম্যান স্যাক্রিফাইস করা হয়? ইন অর্ডার টু গেইন সামথিং। রাইট? সো ওদের আ ওই স্টোরিটাতে ঘটনা ছিল এরকম যে বাতাস বইতেছিল ওদের প্রতিকূলে। সো বাতাস যেন ওদের প্রতিকূলে না বয়, বাতাসটা যেন ঠান্ডা হয়ে যায়, এজন্য হিউম্যান স্যাক্রিফাইস করা হইছে। ম্যাটেরিয়াল গেইন করার জন্য অলওয়েজ হিউম্যান স্যাক্রিফাইস এর ধারণাটা কিন্তু ইউরোপের যেই কালচারাল স্ফিয়ার, কালচারাল ইমাজিনেশন এটার মধ্যে ছিলই। নট অনলি দ্যাট তুমি আরো অনেক মানে চাইল্ড আ তোমার অ্যাবিউস, চাইল্ড কিলিং, চাইল্ড স্যাক্রিফাইস এগুলো কিন্তু পাবা। ধরো হচ্ছে তোমার অ্যাথেন্সের যেই আ
মিথোলজিক্যাল কিং ফ্যামিলিগুলো আছে, হ্যাঁ, রয়্যাল ফ্যামিলিজগুলো আছে। এই রয়্যাল ফ্যামিলিসের মধ্যে প্রায়ই দেখা যায় যে রয়্যালদের যে বাচ্চা সন্তান এগুলোকে ওরা খেয়ে ফেলতেছে, হুম। আহ, এবং ওরা মেরে ফেলতেছে, মেরে আরেকজনকে খাওয়াচ্ছে। এটা খুবই নর্মাল একটা ঘটনা। প্রকনিয়ান ফিলোমেলার যে ঘটনাটা, প্রকনি হচ্ছে একটা রাজার ওয়াইফ, ফিলোমেলা হচ্ছে তার বোন। সো ওই রাজা ফিলোমেলার সাথে মানে তার বোনের সাথে পরকীয়া করে এবং বোনকে খুবই টর্চার করে, জিব্বা কেটে দেয় যেন এটা কাউকে বলতে না পারে। মানে এটা যখন প্রকনি জানতে পারে, প্রকনি করে কি ওই রাজার মানে নিজের সন্তানকে কেটে ওটা দিয়ে তরকারি রান্না করে রাজাকে খাওয়াইছে, এন্ড দেন বলছে তুমি যে তরকারিটা খাইছো এটা হচ্ছে তোমার সন্তানের, এটা হচ্ছে তার শাস্তি। বুঝতে পারছো? আরেকজন আছে, সে হচ্ছে আহ, আমি নামটা এখন মনে করতে পারছি না, রাজা যার ব্যাপারে প্রফেসি করা হয়েছিল যে তার কোনো একটা সন্তান তাকে আউস্ট করবে, তাকে মানে রাজ্য ক্ষমতা থেকে সরায় ফেলবে। সো ওর যত সন্তান হয়েছে প্রত্যেকটা সন্তানকে ও খেয়ে ফেলছে। আরো একটা রাজা আছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না। সেটা হচ্ছে যে গডের সাথে ওদের কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে। সো ও হচ্ছে কি করছে, ওর সন্তানদেরকে কেটে স্টু বানাইছে না, আমরা বলি না স্যুপের মতো করে বানায়। এটা হচ্ছে ওদের যে গড মানে অলিম্পিয়ান যে গডদেরকে ইনভাইট করে ওদেরকে খাওয়াইছে। তো এই যে চাইল্ডদেরকে অ্যাবিউজ করা, চাইল্ডদেরকে হত্যা করে ফেলা, হিউম্যান স্যাক্রিফাইস, এইটা কিন্তু ইউরোপ এবং আমরা যেটাকে বলি গ্রেকো রোমান কালচারাল ট্রেডিশন, এটার মধ্যে কিন্তু এক্সিস্ট করছে, লম্বা সময় ধরে এক্সিস্ট করছে। এবং একটা জিনিস চিন্তা করো যে গত প্রায় 2000-3000 বছর ধরে সেম স্টোরিজ নিয়মিত পড়া হচ্ছে। সো এটা কিন্তু একটা সোসাইটিতে নর্মালাইজ হচ্ছে, রাইট? আমরা যদি ইভেন নেটফ্লিক্সের ফিল্মগুলো দেখি, চাইল্ডদেরকে মারা, চাইল্ডদেরকে মানে একটা সেক্সুয়াল কন্টেন্ট আকারে হাজির করা, এই ব্যাপারগুলো কিন্তু ব্যাপক নর্মালাইজ করা হয়েছে, রাইট? এবং স্যাটানিক প্র্যাকটিস, যেটা শয়তানের কাছে আত্মা বিক্রি করা, এই ধরনের এবং শয়তানকে গ্লোরিফাই করা, ইভিল প্র্যাকটিসেসকে গ্লোরিফাই করা, এটাও কিন্তু ওদের কালচারাল ইমাজিনেশনে ছিল লম্বা সময় ধরে। তুমি কি ফাউস্টের গল্প পড়ছো? না। ফাউস্টের গল্পটা ছিল এরকম যে ফাউস্ট এগেইন ম্যাটেরিয়াল গেইন। ফাউস্ট ব্যাপক বুদ্ধিমান একটা লোক, ব্যাপক পড়াশোনা করছে, সবকিছু জানে, পৃথিবীর মধ্যে এক্সিস্টিং যত নলেজ আছে গেইনেবল সবকিছু সে গেইন করছে। এখন তার আরো নলেজ দরকার, সে স্যাটিসফাই হচ্ছে না। তখন সে বলছে কি যে তাহলে সে আত্মা বিক্রি করবে শয়তানের কাছে। এমন সময় মেফিস্টোফেলিস আসছে, শয়তানের ইনকার্নেশন, মানে একটা ওয়ান কাইন্ড অফ শয়তান। সো আয়েশা বলছে যে তোমাকে আমি নলেজ দিব যদি তুমি আমার কাছে আত্মা বিক্রি করো। সো ওর কাছে আত্মা বিক্রি করছে। এখন ফাউস্ট বাংলা ভাষা অনুবাদ করছে আহমদ সফ। সো ফাউস্ট কিন্তু আমরা পড়তেছি, সবাই পড়তেছে। শয়তানের কাছে আত্মা বিক্রি করার যে ঘটনাটা, এটা কিন্তু নর্মালাইজ করা হয়েছে লম্বা সময় ধরে। ওই টাইমের অনেক লিটারেচারেই হচ্ছে যেমন হচ্ছে প্যারাডাইস লস্টেও প্রবাবলি হচ্ছে আপনার এরকম মানে সেইটানিক যে বিইং গুলো আছে ওইটারে হচ্ছে মানে গুড লাইটে দেখানো হয়েছে। গুড লাইটে দেখানো হয়েছে এবং স্যাটানিক প্র্যাকটিসকে, ইভিলকে, এটাকে নর্মালাইজ করা হয়েছে। এই জায়গায় হচ্ছে ভাই আমি জিনিসটা রিলেট করতে চাই যে আমরা যে সেইটান বলতেছি, শয়তান বলতেছি, এটার সাথে ওই গ্রেকো রোমান যেই আপনার দেবদেবীরা ছিল ওইটার সাথে রিলেশনটা কি আসলে? ওরা তো ওই স্যাক্রিফাইস গুলা করতেছে ইন অর্ডার টু প্লিজ গড। হ্যাঁ, ইন অর্ডার টু প্লিজ গড। ওদের যেই দেবদেবীগুলা আছে ওদেরকে দিচ্ছে। সো ওই দেবদেবীগুলা কি কোনোভাবে মানে শয়তানের সাথে আমরা কিভাবে রিলেট করতে পারি এটাকে? এইটা নিয়ে ইন্টারেস্টিং হাইপোথিসিস আছে ইন ইসলামিক কমিউনিটি। আমার কোনো টেক নাই এটাতে, কারণ আমি এমনিতে মিথোলজি পড়তে খুব পছন্দ করি। সো ওই জায়গা থেকে আমি মিথোলজি পড়ছি। বাট এই শয়তানের সাথে গ্রিক গডগুলা বা প্যাগান গডগুলার কানেকশন আছে কিনা এটা নিয়ে ইসলামিক যেই ওয়ার্ল্ড, সেইখানে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে একটা সময় জিন এবং মানুষ একত্রে বসবাস করত এবং কোরআনে স্পষ্টভাবে এটা বলা আছে যে জিন এবং মানুষ একে অপরের দ্বারা লাভবান হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। এবং মানুষ মানে কোরআনে আল্লাহ তাআলা বলতেছে যে একটা স্পিসিস বা একটা বিং আরেকটা বিংকে হেল্প করতেছে এবং একজন আরেকজন দ্বারা উপকৃত হচ্ছে। দ্যাট মিনস দেয়ার ইজ আ কানেকশন অলওয়েজ। একটা সুলাইমান কানেকশন আলাইহিস সালামের কাহিনী ছিল। ওই টাইমে তো হচ্ছে মানে জিনদের কি দেখা যায় ভেহিকল হিসেবে ইউজ করতো। অনেক কাজের জন্য ইউজ অনেক করতো। কাজের জন্য ইউজ করতো এবং বর্তমান টাইমেও ধরো এলিয়েনদের সাথে যে ঘটনাগুলো দেখানো হয়। এখানে ইন্টারেস্টিং একটা বই আছে, নাম হচ্ছে শোয়েব আহমেদ মালিকের লেখা। তো সে হচ্ছে একটা বই লিখছে আর কি, যে এক্সট্রা টেরিস্ট্রিয়াল যারা তাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয় এটার উপর একটা বই লিখছে। এবং সে বলতেছে যে এলিয়েন বলতে যাদেরকে বোঝানো হচ্ছে দে আর মেনলি জিন। তাহলে এলিয়েনের সাথে বা এলিয়েন নিয়ে যারাই হুইসেল ব্লোয়িং করতেছে, যারাই এলিয়েন অ্যাবডাকশনের পার্সোনাল স্টোরি লিখতেছে, যাদেরকে এলিয়েন অ্যাবডাক্ট করছে
এলিয়েনের সাথে ওদের কমিউনিকেশন হইছে। কমিউনিয়ন নামে একটা বই আছে হোয়াইট লিস্ট ড্রাইভারের। বিখ্যাত বই, খুবই বিখ্যাত বই। সেখানে খুব এক্সপ্লিসিটলি সে বর্ণনা করতেছে যে এলিয়েন তাকে অ্যাবডাক্ট করছে, কি করছে। সো ওখানে কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। হুম। টেকনোলজি ট্রান্সফার, রাইট? সো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আরকি। টেকনোলজি ট্রান্সফার হচ্ছে। সো এইখানেও কিন্তু আমরা মানে ধরে নিচ্ছি এগুলা কনস্পিরেসি থিওরি। বাট এগুলা কিন্তু এখন আর কনস্পিরেসি থিওরি বলা যায় না। কারণ এই জিনিসগুলা সায়েন্টিফিক কমিউনিটিতে চলে আসছে। ইউএফও, এলিয়েন এই ব্যাপারগুলা। এটা পলিটিক্যাল কমিউনিটিতে এটাকে সিরিয়াসলি দেখা হচ্ছে। এবং আমরা হিউজ লিটারেচার পাবো। যেখানে মানুষ অ্যাডমিট করতেছে যে এলিয়েনের সাথে ওদের দেখা হইছে। এবং এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই একটা কমন যে থিম সেটা হচ্ছে মানুষের সাথে ওদের কমিউনিকেশনের মূল জায়গাটাই হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। রাইট? এলিয়েনের যে মানে আমরা অবয়বটা আমরা দেখি যে সবুজ কালারের একটা বিইং দেখাচ্ছে। তো নরমালি যদি আমরা চিন্তা করি মানুষ এক্সট্রাটেরেস্ট্রিয়াল বিইং আঁকতেছে, তার তো আসলে সে যেরকম জীবজন্তু দেখছে ঐরকমই আঁকার কথা। হুম, তো এরকম একটা অদ্ভুত মানে সবুজ একটা বিইং যেটার সাথে আসলে কোনো মানুষের না পশু-পাখির কোনো সম্পর্ক নাই। হুম। ওইটা সে কেন আঁকলো? এইটা একটা বিষয়। আর ভাই আপনি হচ্ছে বলতেছিলেন যে বর্তমান পলিটিক্স এর সাথে এই জিনিসগুলা রিলেটেড। ইভেন ইফ দে আর এথিস্ট, তারা হচ্ছে এই রিলিজিয়াস জিনিসগুলা থেকে আপনার কি বলবো? বিভিন্ন অ্যাকশন হচ্ছে ড্র করে। হুম, রিসেন্ট আমরা ইরান অ্যাটাকের কথা ধরতে পারি। হুম, ফর এক্সাম্পল নেতানিয়াহু নিজে বলতেছে যে আ এই জিনিসগুলা হচ্ছে তাদের গড দ্বারা হচ্ছে তারা পারমিশন পাইছে এইজন্য অ্যাটাক করতেছে। সো এই রিলিজিয়াস ফেনোমেনা গুলাকে তারা কেন হচ্ছে এই পলিটিক্স এর মধ্যে নিয়ে আসে? আমরা জানি যে ইসরায়েলের বেশিরভাগ মানুষ হচ্ছে নাস্তিক। সো কেন আসলে এগুলো নিয়ে আসে? এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ইসরায়েলের বেশিরভাগ মানুষ নাস্তিক। কিন্তু ডানপন্থী মানুষদেরকে প্লিজ করার জন্য রিলিজিয়নের তো এখনো একটা চাহিদা আছে। মার্কেটের ঘাটতি আছে। তো ডানপন্থী মানুষকে প্লিজ করার জন্য, পাওয়ারকে লেজিটিমাইজ করার জন্য বিভিন্ন ধরনের টুল ইউজ করে। যেমন সে পাওয়ারকে লেজিটিমাইজ করার জন্য ইউএনকে ইউজ করে। হুম, পাওয়ারকে লেজিটিমাইজ করার জন্য সে একাডেমিয়াকে ইউজ করে। তার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করে। সে পাওয়ারকে লেজিটিমাইজ করার জন্য রিলিজিয়নকেও ইউজ করে। বুঝা গেছে? সো এইটাই হচ্ছে একমাত্র কারণ বলে আমার কাছে মনে হয় যে সে আসলে বিভিন্ন আসপেক্ট থেকে বিভিন্ন কমিউনিটির কাছে তার পাওয়ার যেন লেজিটিমাইজড থাকে। বিশেষ করে লিকুদ পার্টি। লিকুদ পার্টি তো খুবই রাইট উইং পার্টি। হুম, সো রাইট উইং পার্টি মিনস আ নেতানিয়াহুর যে পার্টি দ্যাট মিনস হচ্ছে ইসরায়েলের যেই রিলিজিয়াস কমিউনিটি সেখানে তার একটা বড় জনপ্রিয়তা ছিল। হুম, এখন কিন্তু লিকুদ পার্টির জনপ্রিয়তা অনেক কম। নেতানিয়াহুর জনপ্রিয়তা অনেক কম। বাট রিলিজিয়াস কমিউনিটিতে তার কিন্তু এখন একটা কাটতি আছে। তো এই কাটতিটা যেন ধরে রাখা যায় এইজন্য সে এই রিলিজিয়াস এক্সপ্লেনেশন গুলা আনে। আর এইখানে আসলে মানে অন দ্য রেকর্ড অনেক কিছু বলা যায় না। হুম, মানে আমরা অনেক কিছু যেমন আমরা এতক্ষণ ধরে যে কথাগুলা বলছি, এটাই অনেকের হজম করতে কষ্ট হয়ে যাবে যে হুম, জিন, এলিয়েন ব্যাপারগুলা নিয়ে সারফেসে আসতেছে, কথা হচ্ছে। এই জিনিসগুলা নিয়ে এম্পিরিক্যাল এভিডেন্স থাকার পরেও এগুলা নিয়ে সারফেসে কথা বলা যায় না। হুম। বুঝতে পারছো? সো এই ব্যাপারগুলা কিন্তু খুবই মানে অন্যরকম। ইসরায়েলে যা কিছু হচ্ছে, বর্তমানে গ্লোবাল অর্ডার যা কিছু আসতেছে। সো এইখানে শুধুমাত্র এই জিনিসটাকে আমি যদি তেলের জন্য যুদ্ধ মনে করি বা আ আমরা হান্টিংটনের মতো যদি মনে করি যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, হুম। এর বাইরেও আমার কাছে মনে হয় এটাকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখার জায়গা আছে আরকি। হ্যাঁ, না মানে ওরা তো অলরেডি যে আমরা লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার প্রবাবলি যে তারা কিছু ওই যে রেড হাইফার মানে লাল গরু হচ্ছে স্যাক্রিফাইস করছে। টেক্সাস থেকে নিয়ে আসছে এবং ওইখানে যেই ফার্ম থেকে নিয়ে আসছে গরুগুলাকে মানে তাদের ধর্মগ্রন্থে ছিল যেই হাইফার গুলাকে হচ্ছে তারা স্যাক্রিফাইস করবে ওগুলো একদম পিওর হইতে হবে। পিওর হইতে হবে। সো একদম পিওর তো আসলে পাওয়া যায় না। সো তারা কি করছে? তারা টেক্সাসের একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্মকে দিছে। তারা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড হাইফার তৈরি করছে। দেন হচ্ছে ওগুলা নিয়ে স্যাক্রিফাইস করছে। এবং ওই বায়োমেডিক্যাল যেই ফার্ম আছে, ওই ফার্মের যেই ফাউন্ডার, সে হচ্ছে আপনার মানে বিশাল জায়নিস্ট। সে খ্রিস্টান বাট জায়নিস্ট। সো এই ঘটনাগুলা হচ্ছে, এগুলা তো আসলে উম কি বলবো আমরা, আমাদের নরমাল যেই এভিডেন্স বেসড আমাদের বিশ্বাস, ওইটার সাথে যায় না। এটার সাথে যাচ্ছে না আরকি। সো ওইটাকে আমাদের একদমই আগে থেকেই বলে নিতে হবে যে আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ এ আলাপ করতেছি। হুম, অ্যাকচুয়ালি আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ এ আলাপ করতেছি। তো ইভেন এই যে সেইটানের যে আলাপটা আমরা করলাম। তো ওই জিনিসটাও কিন্তু আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে করছি। এলিয়েন অ্যান্ড জিনের যেই রিলেশনশিপটা, এটার মধ্যে হয়তোবা আমরা একটা আ
কি বলা যায়, আমরা একটা রিলেশনশিপ ক্রিয়েট করার ট্রাই করতেছি, এটা যে হাইপোথিসিস। একটা হাইপোথিসিস, এটা ট্রু নাও হইতে পারে, রাইট? আমরা তো এটা জানি না। সো এখন আমাদের বোঝার জায়গা হচ্ছে যে স্যাটানিক প্র্যাকটিসেস গুলার সাথে কোন কোন ব্যাপারগুলো এপস্টিন ফাইলের মধ্যে আমরা মিল পাই, মানে এপস্টিন ফাইলের কোন ব্যাপারগুলোর সাথে স্যাটানিক প্র্যাকটিসেস এর মিল আছে। এখনো পর্যন্ত আমার রিসার্চে যেটা বলে, চাইল্ড ট্রাফিকিং হইছে, চাইল্ড অ্যাবিউজ হইছে, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু এতক্ষণ ধরে আমরা স্যাটানিক যে ডিসকাশনটা করলাম, যে শয়তান যেভাবে চায় হুম। সে আজেবাজে কাজ করুক, যেই ধরনের রিচুয়ালস গুলা নিয়ে আমরা কথা বলছি, এই রিচুয়ালস গুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি নাই এপস্টিন রিলিজড ফাইলগুলোতে, অ্যাটলিস্ট দেখি নাই। হুম। সো এইটাকে কতটা স্যাটানিক বলা যায়, এটা আমাদের মানে আরেকটু মনে হয় সময় নেওয়া উচিত, এই যে একদমই সরাসরি কনক্লুশনে চলে আসার ব্যাপারে। আরো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওই যে ওটার উচ্চারণ কি, বাল অথবা বেল, যে কোনো একটা কিছু বাল। হবে। বাল যে দেবতার পূজা করা হয়, এটাও কিন্তু আমরা কোথাও পাই নাই, এভিডেন্স পাই নাই কিন্তু যে বালের পূজা করা হচ্ছে। জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম ছিল বাল। হুম। তো এই জিনিসগুলোকে আমাদের আরো মনে হয় আরেকটু সময় নিয়ে বিবেচনা করার জায়গা আছে। রাদার আমি এপস্টিন পুরো ফাইলটাকে বা এই পুরো কেসটাকে আমি পলিটিক্যালি দেখতে চাই। রিলিজিয়াস পার্সপেক্টিভ, স্যাটানিক পার্সপেক্টিভ, এগুলো নিয়ে তো আলাপ করাই যায়, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার। বাট এই জিনিসটাকে আমি দেখতে চাই একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে। আমি মনে করি যে এপস্টিন, এবং শুধু আমি না, অনেক সাবেক সিআইএ কর্মকর্তা, অনেক ইন্টেলিজেন্স এক্সপার্ট, তুমি সার্চ দিলেই পাবা। তারাও মনে করতেছে যে এপস্টিন হচ্ছে একটা কনস্ট্রাক্ট। পিউরলি একটা কনস্ট্রাক্ট লোক। মানে ওকে তৈরিই করা হইছে ছোটবেলা থেকে বা একটা নির্দিষ্ট বয়স থেকে, ইন অর্ডার টু বিকাম এ স্পাই। এবং এটা কাদের স্পাই? ইসরায়েলের স্পাই, মসাদের স্পাই। মোসাদের স্পাই। এখন একটা লোকের কোনো অ্যাসেট নাই। অ্যাসেট নাই বলতে ওর কোনো নির্দিষ্ট কোনো জব নাই। হুম। কনসালটেন্সি করে। লোকটার কোনো ওয়াইফ নাই, কোনো ফ্যামিলি নাই। ওর ফ্যামিলি নিয়ে কিন্তু কিছুই শোনো নাই তুমি। হুম। তাই না? সো এই লোকটাকে পিউরলি একটা মেশিন হিসেবে, একটা এসপিওনাজ মেশিন হিসেবে ক্রিয়েট করা হইছে লম্বা সময় ধরে। এবং তার মূল কাজটাই ছিল একটা ডিপ স্টেট ক্রিয়েট করা। তুমি একটা সহজ জিনিস চিন্তা করো। এপস্টিন আইল্যান্ডে বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ইলন নো- মাস্ক। ইলন মাস্ক, তারপর হচ্ছে তোমার সার্গেই ব্রিন, হুম। এরা সবাই একত্রিত হচ্ছে, একটা পার্টি করতেছে, ইনফর্মাল ডিসকাশন করতেছে। উই নো ভেরি ওয়েল, আমরা যারা একটু ক্লাবিং টাবিং করছি, পলিটিক্স করছি, আমরা জানি যে ফর্মাল মিটিং এর চেয়েও ইনফর্মাল মিটিং এই ব্যাপারটা ডিসাইড হয়ে যায় কি হবে না হবে। হুম। শুধু কি আমরা মানে বিজনেসম্যানদের কথা বলতেছি, আমরা তো একই সাথে দেখছি যে হার্ভার্ডের ম্যাথ ডিপার্টমেন্টের সাথে ওর কি পরিমাণ কানেকশন, গ্র্যাভিটি নিয়ে ওর অবসেশন আছে, ফিজিক্স নিয়ে ওর অবসেশন আছে, স্টিফেন হকিং ওর এখানে আসতেছে। পৃথিবীর বড় বড় মেডিকেল সায়েন্টিস্ট, বড় বড় ফিজিসিস্ট ওর কাছে আসতেছে, ওর ওই আইল্যান্ডে এসে আড্ডা দিচ্ছে, ঘুরতেছে, তার সাথে কনসালটেন্সি করতেছে। নম চমস্কি পর্যন্ত তার সাথে কনসালটেন্সি করছে, নম চমস্কির নামও আসছে। হ্যাঁ, তার তো ছবিও আসছে। তার ওই যে তার এরোপ্লেন আছে, প্রাইভেট জেটে বসে আছে। বসে আছে এবং কনসালটেন্সি করতো, বুদ্ধি পরামর্শ দিত সবাইকে, মানে ইনফরমেশন অমুক থেকে নিয়ে আরেকজনের কাছে ইনফরমেশনটা পাস করতো। সোজা কথায় হচ্ছে এটা। তাহলে তুমি চিন্তা করো, ওদের যে পার্টি হচ্ছে, পার্টির মধ্যে বইসে ওরা গ্লোবাল অর্ডারকে যেভাবে কল্পনা করতেছে, যে আইডিয়াগুলো নিজেদের মধ্যে শেয়ার করতেছে, এইটাই কিন্তু ডিফেক্টো পলিসি হয়ে যাচ্ছে পৃথিবীর। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ডিপ স্টেট ডাজ, রাইট না? তাই না? তো এখন আমার কাছে যেটা মনে হয় যে ও মেইনলি গ্লোবাল ডিপ স্টেটটাকে ইনফ্লুয়েন্স করার একটা টুল ছিল। তুমি বিল্ডারবার্গ গ্রুপের কথা শুনছো? আল জাজিরায় হচ্ছে এটা নিয়ে একটা খুব সুন্দর রিপোর্ট আছে, আমের ওয়াকেদের। ওর একটা ডকুমেন্টারি আছে, বিল্ডারবার্গ গ্রুপ। একটা গ্রুপ আছে পৃথিবীর বড় বড় জায়ান্ট, যারা ইকোনমি মানে ইকোনমিক্যালি পাওয়ারফুল মানুষজন, বিজনেসম্যান, তাদেরকে নিয়ে ওরা ডিসাইড করে। একটা গোপন মিটিং হয় বিল্ডারবার্গের, যেখানে ধরো ধরো তোমার স্যাম অল্টম্যান থেকে শুরু করে পৃথিবীর সকল, মানে গুগল থেকে শুরু করে পৃথিবীকে যারা এখন নিয়ন্ত্রণ করতেছে, মানে বিজনেস এরিনাটাকে যারা নিয়ন্ত্রণ করতেছে, সবাই একত্রিত হয়ে বসে এবং ডিসাইড করে যে কি করতে হবে এখন। হুম। সো দে আর ডিসাইডিং ফর আস, তাই না? সো আমেরিকান কংগ্রেস কিন্তু ওই যে বিভিন্ন যে ইনফর্মাল আড্ডা, এই যে বিভিন্ন ধরনের ছোটখাটো গ্রুপ, হ্যাঁ, বিল্ডারবার্গ গ্রুপের মতো যে গ্রুপগুলো আছে, এগুলা ইনফর্মালি ডিসাইড করে যে জিনিসটাকে প্রেসক্রাইব করে
ফর দ্য সোসাইটি, ফর দ্য পলিটিক্স, এই জিনিসটাই কিন্তু জাস্ট কংগ্রেসে আইসা ডিসকাশন হয় এবং পাস হয়। হ্যাঁ, মানে আমরা যে বলতেছি যে একটা টেকনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওয়ার্ল্ড অর্ডারটা ওরাই চালাচ্ছে। তো এটা তো আসলে ট্রু। কারণ যেই বিগ টেক কোম্পানিগুলো আছে, ওদের যে পলিসিগুলা, ওদের যেই মানে ওয়ে ফরওয়ার্ড সবকিছু তো মানে অন সিঙ্ক আসলে। হুম। কে টিকে থাকবে, কে সাইডলাইন হয়ে যাবে, কেউ যদি পলিসির সাথে না যায় ওকে কিভাবে হচ্ছে মার্কেট আউট করে দেওয়া হচ্ছে। আমরা তো এগুলা মানে দেখতেছি। সো ভাই আমি আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে চাই, মডার্ন টেকনোলজি এবং বর্তমানে এআই আসছে এবং আরো টেকনোলজি আরো অ্যাডভান্স হচ্ছে। এই টেকনোলজি যত অ্যাডভান্সড হবে আমাদের তো আসলে ওই যেগুলাকে আমরা ধর্মীয় অন্ধবিশ্বাস বলতেছি, জিন বা এলিয়েন যেটাই বলি, যেগুলোর আসলে কোনো ওইরকম আ কি বলবো এম্পিরিক্যাল এভিডেন্স আমরা ওইভাবে দিতে পারি না। মানে এম্পিরিক্যাল এভিডেন্স আছে। এম্পিরিক্যাল এভিডেন্সটা ওইটা আসলে আমরা এটা সোশ্যালি ডাইজেস্ট করার মতো হয় নাই এখনো। হ্যাঁ, মানে এটা একটা লিভড এক্সপেরিয়েন্স টাইপ। হ্যাঁ, লিভড মানে এক্সপেরিয়েন্স। যেরকম আমি আসলে বলতে পারি না যে আমি কনশাস, এটা তো আপনার কাছে আমি কখনো প্রুফ করতে পারবো না। ট্রু। সো আমাকে জিনে আসর করছে, এটা আমি ফিল করছি। এটা তো আমি আপনাকে কিভাবে দেখাবো? এবং এটা আমার মেডিকেল কন্ডিশন, এটা কি হ্যাঁ, হচ্ছে আমার মানে সাইকোলজিক্যাল কোনো ইস্যু, নাকি এটা অ্যাকচুয়াল পজিশন, এটার মধ্যে তো আমি ফারাক করতে পারবো না। মানে এটা রাইট? করা যাবে না। তো করা যাবে মডার্ন না। কোনো মানে ওই টেকনোলজি নাই তো। ফিল্ডই নাই যে ওটা আসলে ইয়ে করা হবে। বাট দেন এগেইন আমরা দেখি টেক যত আগাচ্ছে আমরা ওই যেই অকাল্ট বলি বা হচ্ছে এরকম ম্যাজিক্যাল প্র্যাকটিসেস হুম। এগুলার সাথে হচ্ছে আমরা দেখি যে ওদের একটা অ্যালাইনমেন্ট আসে। তো এইটাকে হচ্ছে কিভাবে দেখেন? এইটাকে যে আমরা যখন স্যাটানিক প্র্যাকটিসেস গুলো নিয়ে কথা বলতেছিলাম একটু আগেই, যে স্যাটানিক প্র্যাকটিসেস গুলা কেন করে? মানুষ কেন অকাল্ট প্র্যাকটিসেস গুলা করে? মানুষ কেন একটা হিউম্যান স্যাক্রিফাইস করে, চাইল্ড অ্যাবিউজ করে? যখনই তারা এমন কোনো একটা প্রবলেমে পড়ে, যে প্রবলেমটা থেকে আপাত দৃষ্টিতে তার উতরে আসার কোনো মানে পসিবিলিটি নাই, হুম, এই সময়টাতে তার কাছে ২ টা অপশন থাকে। ইদার সে কনসিকুয়েন্স সাফার করবে, আর না হলে এমন কোনো পাওয়ারের কাছে নিজেকে সঁপে দিবে যে পাওয়ার তাকে এই প্রবলেমটা থেকে উতরায় উঠাবে। হ্যাঁ, রাইট? সো এখন ইমিডিয়েটলি সে কার কাছে এই জিনিসটাকে সবচেয়ে মানে এভেইলেবল হিসেবে কার কাছে পায়? আল্লাহ তো ইনজাস্টিস করে না। সো কেউ যদি ডিজার্ভ করে টু বি ডিস্ট্রাক্টেড, তাহলে আল্লাহ তো তারে বাঁচাবে না ওখান থেকে। হুম। সো ওই সময়টাতে সে কার কাছে যায়? শয়তানের কাছে। শয়তানের কাছে যায়। সো মানে থিংক অফ ফাউস্ট। হুম, ফাউস্টের তো সব নলেজ চলে আসছে। এখন তাহলে ও কার কাছে যাবে? ওর কাছে কেউ একজনের কাছে যাইতে হবে যে তাকে এক্সট্রা জিনিস দিবে। সো এটা তো তার কাছে নাই। সো সে সাবস্ক্রাইব করছে মেফিস্টোফেলিসের কাছে। হুম। মডার্ন টেক ভাই এটা মানে কি বলবো? এটা আমার ইন্টারনাল ফিলিংস বলা যায় যে টেকনোলজির যেই জিনিসগুলাকে আমরা নরমাল হিসেবে নিয়ে নিছি। ফর এক্সাম্পল আপনি ইন্টারনেটের কথা ধরেন বা এআই এর কথা ধরেন। এই জিনিসগুলো আসলে সার্টেন ম্যাজিক্যাল এলিমেন্ট এগুলোর মধ্যে আছে। মানে আমি বলব না যে এগুলো আসলে ম্যাজিক, বাট ম্যাজিক্যাল এলিমেন্ট আছে। বেশিরভাগ মানুষই আসলে জানে না টেক কিভাবে কাজ করে, ইন্টারনেট কিভাবে কাজ করে মানুষ জানে না। ইভেন এআই এর কথা যদি ধরি, এআই এর ব্লাক বক্স বলে একটা কনসেপ্ট আছে। হুম, এটা হয়তোবা শুনছেন। হুম। সো ওটা বলতেছে যে এআই কিভাবে ট্রেন্ড আপ হবে, কিভাবে শিখবে, ওই মডিউলটা হচ্ছে সায়েন্টিস্টরা তৈরি করে দিছে। বাট এআই আসলে কেমনে অ্যান্সার গুলা দেয়, এক্সাক্টলি। ওর সিস্টেমটা কি অ্যান্সার দেওয়ার, ওর ব্রেইনটা কেমনে কাজ করতেছে নোবডি নোজ। Nobody এবং এটা knows. হচ্ছে কেউ কখনো জানতেও পারবে না। জানতে পারবে না। ট্রু। সো একটা সার্টেন ম্যাজিক্যাল জিনিসপত্র এই জায়গায় আছে। হুম। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ধরো আমাদের 2nd ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে মানে কলোনিয়াল আমল থেকে আসলে আমি এটাকে বলবো যে মানে মেট্রোপলিস গুলো যখন তৈরি হওয়া শুরু করছে। হুম, মেট্রোপলিস মানে হচ্ছে ধরো পৃথিবীর একটা শহর, হুম, যে হুম। শহরটা থেকে পৃথিবীর আরো ৫০-৬০ টা কলোনি ইয়ে হচ্ছে, তোমার নিয়ন্ত্রিত হচ্ছে। নিয়ন্ত্রিত হচ্ছে। ওই জায়গাটার নাম হচ্ছে মেট্রোপলিস। ইউকে মানে ইংল্যান্ড ওয়াজ আ মেট্রোপলিস। তাহলে এই মেট্রোপলিস গুলা কিন্তু ওয়ার্ল্ডের স্বাভাবিক যে অর্ডার, ন্যাচারাল যে অর্ডার, এই ন্যাচারাল অর্ডারকে ডিসরাপ্ট করছে। একটা আর্টিফিশিয়াল অর্ডার ক্রিয়েট করছে যেটাকে মেইনটেইন করতে হচ্ছে ওর নিজের। তাই না? সেনাবাহিনী দিয়ে, ইকোনমিক স্ট্রাকচার দিয়ে, পলিটিক্যাল মানে অ্যাফিলিয়েশন দিয়ে। আমরা কিন্তু গত লম্বা সময় ধরে পৃথিবীতে হিউম্যান মেড একটি স্ট্রাকচারে বসবাস করতেছি। ইটস নট নরমাল। হিউম্যান মেড একটি স্ট্রাকচার। সো এই হিউম্যান মেড একটি স্ট্রাকচারকে আমি যদি সোজা রাখতে চাই, মানে ধরো ইকোনমিক স্ট্রাকচার, তোমার হচ্ছে এই যে মিলিটারি স্ট্রাকচার, হুম, তারপর হচ্ছে এই যে পুরো গ্লোবাল অর্ডার, এটাকে যদি আমি
এটা কিন্তু একটা ইমেন্স প্রেশার, মানে হিউম্যান বিইং গডের কাজ করতেছে এক প্রকার, যে ও নিজে সবকিছু কন্ট্রোল করার ট্রাই করতেছে। দেয়ার ইজ নো ন্যাচারাল ফেনোমেনন। হুম। যুদ্ধ হচ্ছে, আর্টিফিশিয়ালি যুদ্ধটা হচ্ছে, তাই না? মানে ইকোনমিক কলাপস হচ্ছে, আর্টিফিশিয়াল ইকোনমিক কলাপসটা হচ্ছে। আবার রিগেইন করতেছে, আর্টিফিশিয়াল ইকোনমিক রিগেইন হচ্ছে। তো সবকিছু কিন্তু মানুষ করতেছে আর্টিফিশিয়ালি। মানুষ নিজে এটাকে কন্ট্রোল করার ট্রাই করতেছে। সো এইটা কিন্তু একটা ইমেন্স কাজ। এই কাজটা করতে গিয়ে ও এমন সিচুয়েশনের মধ্যে পড়ে যে সিচুয়েশনটার কন্ট্রোল ওর হাতে থাকে না। এই মুহূর্তে ওর কোনো না কোনো পাওয়ারের কাছে যাইতেই হবে এবং তুমি এটা ফিল করবা। হুম। ধরো তুমি জীবনে এমন একটা জায়গায় পড়ছো, এমন একটা সিচুয়েশনে পড়ছো। ধরো মানে লেটস সে যে এপস্টিন ফাইলের কোনো একটা চাইল্ড অ্যাবিউজে আমাদের পরিচিত কেউ একজনের একটা ছবি চলে আসছে। তাহলে ওর লাইফটা কি অবস্থায় থাকবে? ও সারভাইভ করতে চাইবে বর্তমান ওয়ার্ল্ডে? বাংলাদেশের ওয়ার্ল্ডে Obviously. সারভাইভ করতে চাইবে না। সো ওর এই প্রবলেম থেকে উত্তরণ হইতে হবে তো। এইজন্য কার কাছে যাবে? লাস্ট অপশন হচ্ছে তার কাছে যে নিজেকে কোনো একটা মানে সুপিরিয়র বিইং এর কাছে, অন্য কোনো হুম। একটা কিছুর কাছে নিজেকে সাবস্ক্রাইব করে দেওয়া। সো মানুষ এত ইন্ট্রিকেট একটা লাইফ ক্রিয়েট করছে, একটা সোসাইটি, একটা ইকোনমিক ব্যবস্থা ক্রিয়েট করছে যে যেইটাকে আসলে আর্টিফিশিয়ালি মানুষের ব্রেইন দিয়ে এত মানে ৬০ বছরের লাইফ স্প্যানের মধ্যে ওর জিনিসটাকে শিখে বুঝে এটাকে কন্ট্রিবিউট করা, এটা খুব টাফ কাজ। হুম। ভেরি টাফ কাজ। যে কারণে আমাদের এখন স্পেশালাইজড হইতে হচ্ছে। একটা সময় ফিলোসোফার মানে কি ছিল? সে হচ্ছে একদম সবকিছু নিয়ে পলিম্যাথ। হচ্ছে, হ্যাঁ। পলিম্যাথ। ফিলোসোফার মানে ছিল পলিম্যাথ, সে সবকিছু নিয়েই জানে। সে সায়েন্স জানে, সে আর্টস জানে, কমার্স জানে, হিস্ট্রি জানে, সবকিছুই জানে। আলাদা আলাদা ইকোনমি ফিল্ড জানে। ছিল না। আলাদা ফিল্ড ছিল না। এখন স্পেশালাইজেশন ক্রিয়েট হয়েছে কেন? কারণ ওই ফিল্ডেই যদি সে অন্তত ৩০ বছর লাগবে খালি ওই জিনিসটা জানতে যে হুম। এতদিন পর্যন্ত কি হইছে। হুম। দেন সে এটা বাস্তবে এক্সপেরিয়েন্স করবে, দেন কন্ট্রিবিউট করবে। এটা একটা ইমেন্স কাজ। ৬০ বছর বয়সে ওর জীবনটাই চলে যাবে শুধুমাত্র এই স্ট্রাকচারের পেছনে। সো এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করার জন্য মানুষের এমন সিচুয়েশন আসে যেখানে তার এই ধরনের একটা ম্যাজিক্যাল বিইং এর কাছে নিজেকে সাবস্ক্রাইব করার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়। এটার একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে হস্টেজ ক্রাইসিস, ইরানিয়ান হস্টেজ ক্রাইসিস। এটা সম্পর্কে তো মনে হয় তুমি জানো। ইরানিয়ান হস্টেজ ক্রাইসিস হচ্ছে যে ইরানে যখন রেভলিউশন হয় ওদের এম্বাসিকে ঘিরে ফেলছে এবং এখানে হস্টেজ ছিল। আমেরিকা নেগোসিয়েশন করে পারতেছিল না। অ্যান্ড দেন পরবর্তী প্রেসিডেন্ট এসে হচ্ছে এই জিনিসটাকে সলভ করছে। এটার পেছনে অনেক এটা নিয়ে নেটফ্লিক্সেও একটা ডকুমেন্টারি আছে। খুবই অসাধারণ ডকুমেন্টারি। তো ওইটার মধ্যে দেখায় যে সিআইএ তখন অনেকভাবে চাচ্ছিল যে এখানে পেনিট্রেট করার, ইনফরমেশন নেওয়ার, ভেতরে কারা, কারা আছে, কি অবস্থায় আছে। কোনোভাবেই পারতেছিল না। কোনোভাবেই পারতেছিল না। দেন সর্বশেষ তারা অকাল্ট প্র্যাকটিসের মানে দ্বারস্থ হয় হুম। যে আমাকে তাহলে তোমরা একটু মানে হুম। যারা ওই দূরবীক্ষণ করতে পারে, মানে দূর থেকে দেখতে পারে ধ্যান-ট্যান করে, থাকে না এরকম কিছু? হুম। সো ওদের কাছে গেছে অ্যান্ড ওদের মাধ্যমে ওই জায়গার সিচুয়েশন জানতে চাইছে। সো এইটা কিন্তু রিয়েল ফেনোমেনন। আমরা আর চাই কিছু বলি না কেন, আমরা জিনিসটাকে যত ইগনোর করি না কেন, আমাদের সোসাইটিতে, মডার্ন ওয়ার্ল্ডে, পলিটিক্যাল জায়গায়, গ্লোবালি ইম্পোর্টেন্ট জায়গায় এই জিনিসগুলোর একটা প্র্যাকটিস আছে। তো মানুষ আসলে এই কারণেই আমার কাছে মনে হয় যে মানে এত হিউম্যান মেড একটা স্ট্রাকচার, এইটাকে আসলে স্ট্রিমলাইনড রাখা, অলওয়েজ স্ট্যাবল রাখা। তুমি কি এটা টের পাচ্ছ যে পৃথিবী আসলে মানে নড়তেছে, মানে একটা চিকন সুতার উপর ওয়ার্ল্ড স্ট্রাকচার, মানে পুরো কি বলবো আমি, পুরো যেই অ্যাপারেটাসটা এটা দাঁড়ায় আছে একটা চিকন সুতার উপর, নড়তেছে, নড়বড়ে। একটা মানে লাইন যদি ছিঁড়ে যায় পুরো স্ট্রাকচারটা ধ্বংস হয়ে ওয়ার্ল্ড যাবে। তো আসলে এরকম কখনো ছিল না। সবসময় ছিল না। মানে এরকম বর্ডার দেওয়া, খুবই বর্ডার দেওয়া, স্ট্রাকচারড শহর মেইনটেইনড, এরকম ছিল না। এরকম ছিল না, মানে ন্যাচারাল। একটা শহর খুব বেশি দিন টিকতোও না আসলে। আপনি দেখবেন ৫০-৬০ বছর, ১০০ বছরের মধ্যে শহর ঘুরায় দিচ্ছে, আরেকজন এসে আবার নতুন করে শহর হচ্ছে। ট্রু। এরকম স্ট্রাকচারড ছিল না। স্ট্রাকচার ছিল না। সো লম্বা ২-৩০০ বছর ধরে স্ট্রাকচার থাকার কারণে এইটা আসলে একটা ৬০ বছরের মানুষের জন্য বেয়ার করা খুব কঠিন। হুম। বেয়ার করা খুবই কঠিন। তো এই কারণে আমার কাছে মনে হয় যে মানুষ আসলে একটা সময় তার ইনক্যাপাবিলিটিস থেকে সে একটা হায়ার বিইং এর কাছে যায়, নিজেকে সাবমিট করে। হোস্টেসের কথা বলতেছেন, ওইখান থেকে মানে আমার এই জিনিসটা রিলেট করলাম যে ফর এক্সাম্পল বর্তমান যেই টেক বিলিয়নিয়াররা আছে, ওরা তো আসলে একদম টেকের ফোরফ্রন্টে, তাই হুম। না? মানে যতটুকু নলেজ আছে হুম। ওরা নলেজ অ্যাডভান্স করে। তো এটার সাথে এটা রিলেটেড হইতে পারে আসলে। কারণ ওরা যখন একটা ওয়াল হিট করে যে হোয়াট নেক্সট? এরপরে আসলে এটা কিভাবে অ্যাডভান্সমেন্ট করতে হবে? কারণ মডার্ন সোসাইটি তো আসলে ওইরকমই এভাবে যে ডিজাইন করা। প্রোগ্রেস। মানে লাগবে, হ্যাঁ। নতুন কিছু একটা লাগবে। মানে হুম। আমার যদি ফোনে নিয়মিত অ্যাপ আপডেট না আসে, ওই হ্যাঁ। অ্যাপটা কিন্তু আমি বেশিদিন হ্যাঁ। চালাবো না। তাই আপনি না? এই যে iPhone একটা ১৬ র পরে ১৭ তে যদি মানে নোটিসেবল আপডেট না থাকে, মানুষ পাগল হয়ে যায় যে মানে এক্সাক্টলি। কি হলো? এটা কি হলো? মানে এটা তো হওয়ার কথা না। আমরা তো দেখে আসছি যে প্রতি বছরই নতুন, নতুন কিছু আসে।
স্টার্কিং কিছু আসে। আমি ভাই এখন মিডিয়া নিয়ে একটু আলাপ করতে চাই। মিডিয়াতে হচ্ছে এপসিনের কথাই যদি বলি, এপসিনের সাথে মডার্ন হলিউডের বা মিডিয়া এজেন্সির মানে বিশাল কানেকশন হুম। ছিল। উম যত বড়, বড় ডিরেক্টর তার থেকে প্রচুর ফান্ডিং নিছে। উডি অ্যালেনের কথা আমরা জানি যে হলিউডের অন্যতম সেলিব্রেটেড ডিরেক্টর। যদিও মারা গেছে প্রবাবলি বাট তার সাথেও এপসিনের মানে বিশাল কানেকশন ছিল। প্রায় ৭,০০০-৮,০০০ ইমেইল হচ্ছে তাদের মধ্যে চালাচালি হইছে এপসিন ফাইলসের মধ্যে দেখা গেছে। সো এই মিডিয়াকে আ সিনেমাকে, মিডিয়াকে, টিভি সিরিজ এগুলাকে কন্ট্রোল করার জন্য মানে ওদের একটা স্পেশাল এফোর্টই থাকে। সায়েন্টিস্ট বা হচ্ছে ওই আ ফিল্ডের পরে যদি আমরা বলি যে মিডিয়াকেই হচ্ছে তারা সবচেয়ে বেশি কন্ট্রোল করতে চায়। তো এইটাকে হচ্ছে কেমনে দেখেন আপনি? হলিউড নিয়ে তো আসলে অনেক কনস্পিরেসি আছে। হুম। বাট হলিউড নিয়ে আমরা একটা ব্যাপার সম্পর্কে মোটামুটি অনুমান করতে পারি, এনালাইসিস করতে পারি। আমাদের কাছে তো ইনটেনশন এর তো এভিডেন্স দেওয়া যায় না। না। যে আমি বললাম যে হ্যাঁ, আমরা এখানে বইসে আছি এটার ইনটেনশন হচ্ছে আরেকটা কিছু। হুম, এটা আরেকজন অনুমান করতে পারবে। বাট এটা কোনো এভিডেন্স দেওয়া যায় না। সো হলিউড এটা তার ইনটেনশন থাকুক আর না থাকুক, সে কিন্তু গ্লোবাল কালচারাল ট্রেন্ড, হুম, ইমাজিনেশন এর যে ট্রেন্ড এইটাকে কিন্তু কন্ট্রোল করতেছে। আমরা তার ইনটেনশন থাকুক আর না থাকুক। খুব স্বাভাবিকভাবে একটা ফিল্মে যখন দেখতেছি জম্বি ফিল্ম, নিয়মিত দেখতেছি জম্বি ফিল্ম একটা হঠাৎ করে একটা ভাইরাস আসতেছে, পুরো পৃথিবী ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ অন্যরকম হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি চাই আর না চাই এরকম একটা ভাইরাসের ইমাজিনেশন, এরকম একটা সিচুয়েশনের ইমাজিনেশন কিন্তু আমার মধ্যে হয়ে যাচ্ছে। হুম, এবং এরকম একটা কন্ডিশন আমার কাছে নরমালাইজড হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে হলিউডের কোনো মানে এজেন্ডা নাই। বাট স্টিল তার এই যে কালচারাল ইনপুট পুরো পৃথিবীতে, এটা কিন্তু মানুষের কাছে নির্দিষ্ট টাইপ অফ সিনারিও, নির্দিষ্ট টাইপ অফ অ্যাক্টিভিটিকে নরমাল করতেছে। তাই না? এইটাকে তো আমি অস্বীকার করতে পারব না। তার ইনটেনশন নাই। আমি ধরে নিচ্ছি তার ইনটেনশন নাই। একদম পিউরলি সে বানাচ্ছে। একই রকমভাবে সে যখন আ আফগানিস্তানে অ্যাটাক করা, ইরানে অ্যাটাক করা, মুসলমানদেরকে ভিলিফাই করা, সিআইএ কে সুপারিয়র দেখানো, তারপর হচ্ছে সে যখন গ্লোবাল প্যান্ডেমিক এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউয়াসলি ফিল্ম বানাচ্ছে, আমরা কিন্তু আমাদের ইমাজিনেশন এর ব্যাপারগুলো নরমাল হয়ে যাচ্ছে। সো হলিউড চাক আর না চাক, হুম, হলিউড কিন্তু আমাদেরকে প্রস্তুত করে কোন একটা ঘটনার জন্য। ইরান অ্যাটাক যখন হয় মানে B2 বোম্বার দিয়ে সর্বপ্রথম যে অ্যাটাকটা হয়, তার আগে আমরা দেখেছি যে টম ক্রুজের যে ফিল্ম, এটার নাম কি যেন? আ আ আ টপ গান। টপ গান। হুম, টপ গান এটা রিলিজ হইছে এবং অনেকেই ধারণা করছে। তখন অনেকেই আমি টুইটারে যখন ছিলাম, আমি ধরে নিচ্ছি যে এগুলো জাস্ট এনালাইসিস। হুম, অনেকেই বলছে যে আসলে এই যে টপ গান, তারপর হচ্ছে এয়ার অ্যাটাক এই জিনিসগুলাকে হিরোইক হিসাবে দেখানো, এই জিনিসটাকে একসেপ্ট করে নেওয়ার জন্য পপুলেশনকে ক্রিয়েট করছে একটা লম্বা সময় ধরে। হুম, যদিও আমরা জানি যে একটা সোভারেইন টেরিটরিতে B2 বোম্বার দিয়ে গিয়ে ওখানের ফ্যাসিলিটিকে অ্যাটাক করা, ইটস নট নরমাল। হুম, বাট এটাকে আগে থেকেই মানুষকে প্রিপেয়ার করা হইছে একটা হিরোইক ঘটনা হিসেবে। এটা একটা ইমেন্স বিশাল বড় কাজ হিসেবে, একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হিসেবে হলিউড আগেই মানুষকে এটা থেকে ট্রেন করে ফেলছে। যেন এই সিমিলার ঘটনা দেখার পর ওর কাছে জিনিসটাকে অ্যাবনরমাল মনে না হয়। এটাকে যেন সে হিরোইক ওয়েতে একটা হিরোইজম হিসাবে এটাকে এক্সপ্লেইন করতে শেখে। হুম, এই কাজটা কিন্তু হলিউড করছে। তো এখন ধরো এপস্টিনকে যেহেতু আমি স্পাই হিসেবে মনে করতেছি এবং এটাকে আমি না শুধু অনেক এক্সপার্টই ওকে স্পাই হিসেবে মনে করতেছে এবং স্পাই হিসাবে তাকে মনে করার অনেক কারণ আছে। এই ডিসকাশনটাতে একটু পরে আসতেছে যে কেন স্পাই হিসেবে ওকে মনে করতেছে। বাট ধরে নিচ্ছি তাকে স্পাই হিসেবে মনে করা হচ্ছে। সো ও যখন হলিউডের খুব ভালো, ভালো ডিরেক্টরদের সাথে পরামর্শ করতেছে, সো ওর ইনপুটটা কিন্তু হলিউডে যাচ্ছে এবং ও কিন্তু গ্লোবাল ডিপ স্টেটকে ম্যানেজ করতেছে। সো গ্লোবাল ডিপ স্টেটকেও সে ম্যানেজ করতেছে, হলিউডকেও সে মেইনটেইন করতেছে। দ্যাট মিনস ওর যেই মাদার অর্গানাইজেশন, ও যাদেরকে সার্ভ করে, যেই গোষ্ঠীকে সার্ভ করে, যে রেইসকে সার্ভ করে, তাদের ইনটেনশন কিন্তু সে মিডিয়াতে পুশ করছে। এবং তারা যেভাবে চায় হলিউড যে ধরনের ফিল্ম বানাক, মানুষকে যেভাবে প্রস্তুত করুক, ওই ধরনের ফিল্ম হইছে। রাইট? ওই হুম, ধরনের ফিল্ম হইছে, ওই ধরনের ব্যাপারগুলোতে মানুষকে নরমালাইজ করা হইছে। তুমি এখন খেয়াল করবা যে হলিউড এখন যে জিনিসটাতে নরমালাইজ করতেছে মানুষকে, সেটা হচ্ছে আমাদের প্যারালাল আরেকটা বিইং আছে। হুম, এটাতে নরমালাইজ করতেছে। তুমি যদি ইয়ে দেখো, আ 'স্ট্রেঞ্জার থিংস' হুম, পপ কালচারের একটা ফেনোমেনন হয়ে গেছে। এছাড়াও ধরো ব্যাপক আকারে হরর ফিল্ম বের করতেছে। তারপর হচ্ছে তোমার টম হার্ডির ফিল্মটার নাম কি যেন? সুপার হিরো ফিল্মটা? হুম, ভেনম। 'ভেনম', 'ভেনম'।
প্যারালাল আরেকটা বিং এক্সিস্ট করতেছে এবং ওর যে ভেনমের যে এন্টায়ার অ্যাপিয়ারেন্স এই জিনিসটাকে কিন্তু আমরা মানে গুড অ্যাপিয়ারেন্স হিসেবে দেখি না আমাদের ডেভিলিশ। ডেভিলিশ অ্যাপিয়ারেন্স হিসেবে দেখি। সো এইটা আমার সাথে আমার শরীরের সাথে একীভূত হচ্ছে। হুম। এই ব্যাপারগুলোকে নরমালাইজ করতেছে হলিউড একটা লম্বা সময় ধরে এটা দেখায় যে এলিয়েন বিং হিসেবে দেখায়, এলিয়েন বাট বিং হিসেবে দেখায়। মানে এলিয়েন বিং হিসেবে দেখাইলে ব্যাপারটা আসলে একসেপ্ট করাটা কি বলবো ইজিয়ার আর কি। মানে শূন্য থেকে কিছু একটা জিনিস চলে আসতেছে, এটার থেকে রাদার আমরা এটা বলি যে বাইরের কোনো গ্রহ নক্ষত্র থেকে হচ্ছে ওরা আসতেছে। এক্স্যাক্টলি। সো ওই যে আবারও বললাম যে এলিয়েন এই জিনিসটার মাধ্যমে অদৃশ্যর হুম। অদৃশ্য একটা বিং এক্সিস্ট করতেছে মানুষের থেকে পাওয়ারফুল হুম। এরকম একটা জিনিস এক্সিস্ট করতেছে, এটাকে নর্মালাইজ করা হচ্ছে ইয়েতে। তো আমার কাছে মনে হয় স্টিভেন স্পিলবার্গের রিসেন্ট একটা ফিল্ম আসতেছে, সেটার নাম হচ্ছে ডিসক্লোজার ডে। ওইটার মধ্যে ওদের যে মূল মানে স্পিলবার্গ তো লেজেন্ডারি নির্মাতা। স্পিলবার্গের ফিল্ম আমি দেখি নিয়মিতই। স্পিলবার্গের মধ্যে ওই ফিল্মটার মধ্যে ওর যে কাজ, ওটার মধ্যে দেখানো হইতেছে যে একটা বিং আছে মানুষের প্যারালাল, মানুষের থেকে স্মার্ট, কমিউনিকেট করতে যাচ্ছে পুরো পৃথিবীর মানুষের সাথে। হুম। অ্যান্ড যে মেইন ক্যারেক্টার, ওর নামটা ভুলে গেলাম। ওর সাথে ওর একটা কমিউনিয়ন হয়। হুম। কমিউনিকেশন হয় এবং ও হচ্ছে সংবাদ পাঠকের মতো থাকে এবং লাইভ ওয়ার্ল্ডে মানে ট্রেলার দেখে আমরা যতটুকু বুঝতে পারি আরকি। ও যখন লাইভে থাকে ঠিক এই সময় ওর মাধ্যমে পুরো হিউম্যান বিং এর সাথে ও কমিউনিকেট করে। মানে পজেশন টাইপের কিছু। টাইপের কিছু একটা। বাট আমি ওয়ার্ডটা উচ্চারণ করতে চাই না। হুম। কারণ মানে এটা আসলে আবার এটা সেকুলার সায়েন্টিফিক যেই টোন এটাকে হ্যাম্পার করবে। সো আমি পজিশন শব্দটা আমি কমিউনিকেট শব্দটা ইউজ করতেছি। সো ওই সময়টাতে দেখা যায় যে ওর সাথে কমিউনিকেট করে এবং পুরো পৃথিবীর মানুষ এটা জানতে পারে যে দেয়ার ইজ সামথিং। বোঝা গেছে? গ্যালিলিও প্রজেক্টের যেই নির্মাতা সরি যে হেড গ্যালিলিও প্রজেক্টের কথা বললাম, হার্ভার্ডের গ্যালিলিও প্রজেক্ট যাদের মূল ইনটেনশন হচ্ছে এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করা। আছে কিনা এটা খতিয়ে দেখা। ওর আ ওর নাম হচ্ছে আভি লেওব। ও ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি থেকে আরকি। ফিজিসিস্ট। তো ওর একটা বক্তব্য আছে টেড টকে। তুমি বক্তব্যটা দেখে নিতে পারো এবং ও বলতেছে যে ওদের ইনটেনশন হচ্ছে এবং ওদের ধারণা হচ্ছে মানুষই একমাত্র সুপিরিয়র ইন্টেলিজেন্ট বিং এটা তারা মনে করে না। হুম। আভিলভ মনে করে যে মানুষের থেকেও সুপিরিয়র ইন্টেলিজেন্সের একটা মানে বিং আছে এবং এটা আমাদের সাথেই বসবাস করে এবং সে এটাকে প্রুফ করবে। সো তার মানে দেখো আমাদের ইমাজিনেশন এর ব্যাপারগুলো আছে। বুঝতে পারছো? এপস্টিনের সাথে আলাপ করতে গিয়ে আমি ওই আলাপে চলে গেছি। বাট এপস্টিনের সাথে মিডিয়ার যে সম্পর্ক মানে আমি কেন বললাম এটা যে এপস্টিনের সাথে তো আসলে হলিউডের একটা মানে ভালো কানেকশন আছে। গ্লোবাল মিডিয়ার একটা ভালো কানেকশন আছে। সো এটা ভেরি পসিবল যে এপস্টিনের যেই গোল, ওই গোল অনুযায়ী যেন হলিউড কাজ করে। হুম। এই ব্যাপারটাকে নরমালাইজ করা। এটা খুবই নরমাল আমার কাছে বলে মনে হয়। তবে এপস্টিনের ব্যাপারে আমার কাছে সবচেয়ে ইম্পোর্টেন্ট পলিটিক্যালি যেই ব্যাপারটা আমার কাছে মনে হয় সেটা হলো ইরানে হামলার ঠিক আগেই এপস্টিন ফাইল রিলিজ হইছে। হুম। এবং আমি যদি বলি যে এপস্টিন ফাইলে সবচেয়ে বেশি কার নাম আসছে? কার নাম আসছে? কোন পলিটিশিয়ানের নাম আসছে? ট্রাম্পের ট্রাম্পের নাম সবচেয়ে আসছে। বেশি। হুম। তো ট্রাম্প কি স্পষ্টভাবে ট্রাম্পকে ব্ল্যাকমেইল করা হইতেছে এখানে যে হ্যাঁ। তোমাকে আরো কিছু ফাইল বাকি রাখছি বাবা, তুমি ইরানে হামলাটা করো নাইলে কিন্তু বাকি ফাইলগুলোও রিলিজ করে দিব। হ্যাঁ, সো এবং ওর কিন্তু হাত পা বাঁধা। আর ও একটা মানে আন্ডার এজড মেয়েকে মলেস্ট করতেছে। এই ছবি সামনে চলে আসা একটা ইউএস প্রেসিডেন্টের জন্য হুম। প্রমাণ সহ এটা যে কোন লেভেলের ডিপ্রেসিং একটা ব্যাপার হুম। পুরো আমেরিকান অ্যাপারেটাসের জন্য যে ওই জিনিসটাকে সাপ্রেস করার জন্য এনিথিং করবে। এক্সাক্টলি। এনিথিং করবে। সো ইরান অ্যাটাকের আগে এই ধরনের একটা ফাইল রিলিজ হওয়া এবং ইসরায়েল ঠিক যেইভাবে চাচ্ছে সেইভাবে আমেরিকা ওকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আন্ডার ট্রাম্প লিডারশিপ। এইটা আসলে আমার কাছে মনে হয় যে প্রিএমপ্টিভ একটা মানে ব্যাপার ছিল। হ্যাঁ, এপস্টিন মানে ফাইল রিলিজ হওয়া। ট্রাম্প তো আসলে ইন জেনারেল আগের প্রেসিডেন্টদের থেকে হচ্ছে একটু কম ওয়ার্ড চায়। আমরা এটা হচ্ছে দেখছি। এভাবে বলা হয়তো ঠিক না, বাট ও আসলে ওর কি বলে ওর যে এজেন্ডা ছিল, ম্যানিফেস্টো ছিল, এখানেই সে বলছে যে আমেরিকা হচ্ছে ওয়ারে এত খরচ করবে না। ইইউতে বা হচ্ছে নেটোতে যে বেশি পরিমাণে ডিফেন্সের জন্য অনেক স্পেন্ডিং করতো ওগুলা কমায় দিছে। দেন ও আসার পরে হচ্ছে ইউক্রেনকে টাকা দেয়া বন্ধ করে দিছে। ইউক্রেনের জন্য হাহাকার হয়ে গেছে। ওর তখন আবার ইইউ এর ওইদিকে যাওয়া লাগছে। এবং লাস্ট যেই যুদ্ধটা করছে আপনার ওই যে 12 ডেইজ ওয়ার আমরা বলতেছি।
ওইটাকেও কিন্তু আমরা আসলে ওরকম ফুল ফ্লেজেড ওয়ার বলতে পারতেছি না। হয়তোবা তখন ইসরায়েল ওকে মানে চাইছিল ওকে দিয়ে অ্যাটাক করাইতে। বাট তার যেই গোল এটা পূরণ হয় নাই। এবং আমরা যেটা দেখি যে ইসরায়েলের যে ইসরায়েলের টার্গেট তো আসলে জাস্ট ইরানকে ধ্বংস করা না। এর আগে ইসরায়েলের ফরেন মিনিস্টার ছিল, সে বলছে যে ৭ টা কান্ট্রি হচ্ছে সে ডিটেক্ট করছে যে ৭ টা কান্ট্রি আমার ডিস্ট্রয় করতে হবে। এর মধ্যে সুদান, সোমালিয়া ছিল, দেন আপনার সিরিয়া ছিল। হুম। সব হয়ে গেছে। দেন ৭ নাম্বার ছিল ইরান। এবং মজার বিষয় হচ্ছে যে ইরানে এসেও কিন্তু সে আসলে থামবে না। তার টার্গেট তো আসলে একটা মানে ওটা এখন ওপেনলি বলে। নেতানিয়াহু তো ইউএনও ঐদিন বলছে যে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। তার যে এই পাশে ইজিপ্ট আছে, দেন আপনার লেবানন, একদম ইরাক ওগুলা সহ হচ্ছে সে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। সো ইরান এখন অ্যাটাক করতেছে, দেন এখন সে করতেছে কি নেক্সট যেই পাওয়ার গুলারে তার হ্যান্ডেল করা লাগবে, ওদেরকে অ্যাটাক করার জন্য কনসার্ন ম্যানুফ্যাকচারিং শুরু করে দিছে। যেমন হচ্ছে আমরা ধরতে পারি যে ইসরায়েলের যেই আগের প্রধানমন্ত্রী ছিল, নামটা ভুলে গেছি। সে বলতেছে যে শিয়া অ্যাক্সিস এটারে তো আমরা এখন ধ্বংস করে ফেলছি। এখন নেক্সট হোয়াটস নেক্সট? সে বলতেছে যে এই শিয়া অ্যাক্সিস ধ্বংস করতে গিয়ে আমরা একটা সুন্নি অ্যাক্সিস তৈরি হওয়ার পথ ওপেন করে দিছি। ফর এক্সাম্পল টার্কি, দেন টার্কির তো সিরিয়ার উপর ভালোই ইনফ্লুয়েন্স আছে। হুম। দেন ওর সাথে সৌদি আরব, পাকিস্তান ওদেরও একটা মিনিমাম লেভেলের হচ্ছে ডিপ্লোমেসি ক্রিয়েট হচ্ছে। তো এই জিনিসগুলা যখন আসতে থাকে এবং ওর টার্গেট একটা এটা তো তারা বলেই যে তারা মেসাইয়ের জন্য অপেক্ষা করতেছে। তারা গেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, মেসাইয়ের জন্য অপেক্ষা করতেছে। রেড হাইফারে হচ্ছে তারা উম আ ইয়ে করতেছে, বলে দিচ্ছি। বলি দিচ্ছে। তো এই এসকাটোলজিক্যাল দিক থেকে বা এন্ড টাইমস এর দিক থেকে যদি আমি জিনিসগুলো আরকি দেখতে চাই, এটা কি দেখার সুযোগ আছে কিনা? ব্যাপক সুযোগ আছে। মানে আমাদের প্রফেসি তো সব হয়েই যাচ্ছে। হ্যাঁ, আমরা তো ধীরে, ধীরে প্রফেসির দিকে আগাচ্ছি। হুম, আমি মাঝে, মাঝে ভাবি যে একটা মানে এন্ড টাইম এর অনেকগুলো প্রফেসি আছে। তার মধ্যে একটা প্রফেসি হচ্ছে মানুষ অনেক ডাম্ব হয়ে যাবে। হ্যাঁ, তাই না? চিন্তা করো আমাদের কিন্তু ওভারঅলি গ্লোবাল রিডিং হ্যাবিট কমে গেছে। এক্সাক্টলি। আর এবং এআই আসার পর এটা আর কখনো ব্যাক করবে বলে এটা মনে আর হচ্ছে না। মানে কেউ আর বই পড়তে চাইবে না। হুম, ধরো আমি যদি একটা বই পড়তে চাইও, তারপর আমি পুরো বইটা পড়ব না। আমি কি করব? আমি পিডিএফ দিয়ে দিব। আমাকে বলব যে এটার একটা সামারি দাও। হ্যাঁ, মেইন পয়েন্টস গুলো দাও। হ্যাঁ, যতটুকু হুম, আমার লাগবে ততটুকু আমি জাস্ট খালি কমান্ড দিব যে এই ইনফরমেশনটা কোন জায়গায় আছে আমি জাস্ট অতটুকু পড়ব। হ্যাঁ, তাই না? আমাদের পরবর্তী জেনারেশন এটা হবে। আমাদেরও কিন্তু এখনো পর্যন্ত বই হাতে নিয়ে একটা রোমান্টিসিজম আছে হুম, পড়ার। শুধু তাই না, আমাদের অ্যাটেনশন স্প্যান ড্রামাটিক্যালি কমে গেছে। আমাদের যে হাতে যেই মানে রিলস। রিলস, হুম, শর্টস এর যে আইডিয়া, এগুলো কিন্তু ড্রামাটিক্যালি আমাদের অ্যাটেনশন স্প্যান কমায় দিছে। সো আমরা কিন্তু ধীরে, ধীরে ডাম্বার হচ্ছি। তাই না? হুম, ফার্স্ট থিং। সেকেন্ডলি, এন্ড টাইম প্রফেসির আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এমন একটা টাইম আসবে যে টাইমটাতে মানুষ আসলে দিক দিশা খুঁজে পাবে না যে কি হচ্ছে। হ্যাঁ, রাইট? আমরা কিন্তু বর্তমানে এই সিচুয়েশন এ আছি। আমি হচ্ছে ওই যে সিইওস ডায়েরি নামে একটা পডকাস্টে। পডকাস্ট হয়। হুম, ওখানে একজনের আলাপ শুনছিলাম। কি ওয়াইনস্টাইন যেন? একটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন করছে। এটা হচ্ছে যে মানে সেম কোয়েশ্চেন আমিও যদি তোমারে করতে চাই যে, আজ থেকে তোমার 4th জেনারেশন তোমার নাম মনে রাখবে কি রাখবে না? হুম। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখতেছো? এটা তো আসলে I don't think যে মানুষজন আর কেয়ার করে। এক্সাক্টলি। সে দুনিয়াতে যা করতেছে ওই ৬০-৭০ বছরে সে একটা মানে YOLO যেটা আমরা বলতেছি, "You only live once." হ্যাঁ, সো only ওইটাই once। হচ্ছে তার তো ওর কিন্তু ফিউচার নিয়ে কোনো চিন্তা নাই। না। চিন্তা করছো তুমি? হুম, তার মানে আমি আমার পরবর্তী জেনারেশন কিভাবে চলবে বা পরবর্তী জেনারেশনের কাছে আমি রিলেভেন্ট থাকবো কিনা এই হুম, চিন্তা নাই মানে আমার ফিউচার নিয়ে কোনো চিন্তা নাই। হুম, সিমিলার আমিও কিন্তু ওর এই অ্যান্সারটা পাওয়ার আগ পর্যন্ত আমিও নিজে এটাই ভাবতাম যে মানে আমি এটা ভাবতাম যে মারা যাওয়ার পরে কি হবে এটা নিয়ে তো আমার টেনশন করার কোনো দরকার নাই। তাই না? হুম, কিন্তু পৃথিবী কিন্তু সবসময় এরকম ছিল না। হ্যাঁ, পৃথিবী সবসময় পরের জেনারেশনের কথা ভাবছে। সবসময় পরের জেনারেশনের কাছে সে লায়াবল থাকতে চাইছে জেনারেশনের কাছে। আমাদের সময় আসছে যে আমরা ফিউচার নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। কারণ কি আমরা এত ডিসরাপশন এর মধ্যে থাকি, উই ডোন্ট নো যে ফিউচার কি হবে। হুম, তার মানে আমরা কিন্তু সবাই মনে, মনে একটা লিডারশিপের জন্য, একটা স্ট্যাবিলিটির জন্য অপেক্ষা করা শুরু করে দিছি অলরেডি। হুম, তুমি চিন্তা করো যে হরমুজ প্রণালী বন্ধ। হুম, গ্লোবাল মার্কেটে তেলের দাম 50% বাড়ছে। বাংলাদেশের অনেক জায়গাতে মানে পূর্বের আমদানি করা যে তোমার এলপিজি গ্যাস আছে এগুলা দিয়ে চলতেছে। আমাদের বাসায় এলপিজি গ্যাস দিয়ে রান্না-বান্না করে।
কিছুদিন পরে বাংলাদেশে এটা মানে ড্রামাটিক্যালি ড্রপ করবে এটার পরিমাণ। দাম ব্যাপক বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে। হুম। যদি আল্লাহ না করুক এই ওয়ারটা কন্টিনিউ করতে থাকে, হুম। আমরা একটা মানে ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করি। তাহলে এইটার মধ্যে কিন্তু তোমার ধরো চায়না, রাশিয়া ওরা জয়েন না করে পারবে না। কারণ গ্লোবালি যদি তেলের দাম বাড়তে থাকে, হুম। সো ইদার ডিপ্লোম্যাটিক ওয়েতে নাইলে সরাসরি ওয়ারফেয়ারে ময়দানে তাদেরকে নামতে হবে এই জিনিসটাকে সলভ করার জন্য। চায়না অলরেডি বলছে যে ইরানকে ডিরেক্ট বলছে যে তুমি হরমুজ স্ট্রেইট খুলে দাও। ও পারতেছে না। ওর বেশিরভাগ অয়েল হচ্ছে ওইখান থেকেই তো আসে। হ্যাঁ, সো ও এখন যদি ইরান তো আর যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এটা খুলবে না। এটা খুলবে না, রাইট? কারণ তারও তো এক্সিস্টেন্স এর ব্যাপার হ্যাঁ। আছে। তো তাহলে তুমি চিন্তা করো যে এইরকম একটা প্রিক্যারিয়াস সিনারিও, হুম। এই সিনারিও যদি আরো ওয়ার্সেন হয়, তাহলে আমরা কিন্তু মানে পৃথিবীতে কোনো স্ট্যাবিলিটি দেখতেছি না এবং আমরা ওয়েট করব যে কখন এই সিচুয়েশনটা নরমাল হবে। আমরা ওয়েট করব এমন একটা লিডারের জন্য যে লিডার এসে আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণ করাইতে পারবে। হ্যাঁ, আমরা ওই যে এআই এর যেই লিডাররা আছে, স্যাম অল্টম্যানের কথা ধরেন বা পিটার থিয়েল যে হচ্ছে সবগুলাতে ইনভেস্টমেন্ট করে রাখছে। তো ওরা আসলে মানুষকে একটা সিঙ্গুলারিটি যেটা বলতেছে, ওইটার জন্যই মানে মানুষকে তৈরি করার চেষ্টা করতেছে। যে এআই দ্বারা সবকিছু কন্ট্রোলড হয়ে যাবে। একটা ইউনিভার্সাল ইনকাম থাকবে মানুষের। মানে একটা কি বলবো? 1984 এ বা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এ আমরা যেরকম যে একটা ডিস্টোপিয়া দেখতে পারতাম। ডিস্টোপিয়া দেখতে চাইতাম, মানে চাইতাম না অবশ্যই, মানে দেখতাম। আ ওইটা হচ্ছে কি বলবো? ম্যানিফেস্টেশন হচ্ছে। ট্রু, 100%। এবং তুমি চিন্তা করো এরকম একটা সিচুয়েশনে এবং টেকনোলজি কিন্তু থামে নাই। টেকনোলজি হুম। আগাচ্ছে ব্যাপকভাবে। তো আমরা এখন কি আমরা এখন কি করতেছি? আমরা বানাচ্ছি হচ্ছে তোমার আ কি বলে? Apple Vision, হুম। হ্যাঁ। তাই না? আমরা এই VR বানাচ্ছি, রাইট? তাই না? ভার্চুয়াল রিয়ালিটি গ্লাসেস বানাচ্ছি আমরা। যেটা দিয়ে তুমি মানে এইটা যদি এভেইলেবল হয়ে যায় সবার কাছে, হুম। ফোন দিয়ে আমরা যা কিছু করতে পারি। VR দিয়ে চিন্তা করো আমাদের মানে potential আরো কত বেশি। হ্যাঁ। আমরা কত টাস্ক অটোমেটেড করতে পারবো। আমরা হুম। কত জিনিস আরো করতে পারবো VR দিয়ে। মানে হুম। এটার যে ভিশন এটা যদি ওই পিকে যায় এবং পিকে যাবে। প্রোগ্রেশন তো ওই দিকেই যাচ্ছে, তাই না? ইলন মাস্ক কাজ করতেছে হচ্ছে নিউরালিঙ্ক নিয়ে। হুম। তুমি ব্রেইনের সাথে এক্সটার্নাল কম্পিউটারের একটা কানেকশন ক্রিয়েট করতে পারবা। হুম। এক্সটার্নাল মেশিনের কানেকশন ক্রিয়েট করতে পারবা। হুম। এআই পৃথিবীর সকল ডাটা স্টোর করতেছে। সো মানে আমি হাইপোথেটিক্যাল একটা চিন্তা করি। একদমই হাইপোথেটিক্যাল একটা চিন্তা। হুম। যে আমার যদি নিউরালিঙ্কের সাথে কোনো একটা ব্রেইন ওরকম বডি ওলা একটা মানুষ যদি আসে যে ওই ব্যাপারটাকে সারভাইভ করতে পারবে, ওরকম বডি ক্রিয়েট এবং এটা ক্রিয়েট করা যাবে। মানে আমি যদি ব্রিডিং, জেনেটিক্স এগুলা মেইনটেইন করি তাহলে ঐরকম ধরো ঐরকম বডি ক্রিয়েট করা যাবে। হুম। তো ঐরকম বডিওয়ালা একটা মানুষ যে ওই ইমেন্স মেন্টাল প্রেশারটা সারভাইভ করতে পারবে, তার সাথে যদি আমি ওই নিউরালিঙ্কের সাথে যদি আমি এআই এর কানেকশনটা করতে পারি, তাহলে তুমি চিন্তা করো তার পোটেনশিয়াল এবং হুম। তার মানে ক্রিয়েটিভিটি, তার মানে স কম্পিটেন্সি কি পরিমাণ বাড়বে। হুম। মানে আনথিঙ্কেবল একটা সিনারিওর দিকে কিন্তু আমরা আগাচ্ছি। এবং দেখো এই যে দাজ্জাল সহ মাসিয়া বলো, এদের যে কনসেপ্টটা, এদের কনসেপ্টটাই কিন্তু অল নোয়িং বিইং, সবকিছু হুম। জানে। হ্যাঁ। তাই না? একটা মানুষের জন্য সবকিছু জানা পসিবল না। মানে অলমোস্ট গড লাইক। গড না, গড বাট লাইক, অলমোস্ট গড লাইক। অলমোস্ট গড লাইক। হ্যাঁ। সো আমরা দেখতেছি যে সিনারিও ক্রিয়েট হচ্ছে। মানে এগুলো সব হাইপোথেটিক্যাল কথা। হ্যাঁ। স্টিল হাইপোথেটিক্যাল কথা। বাট আমাদের টেকনোলজি এবং ওয়ার্ল্ডের যে লিনিয়ার হুম। প্রোগ্রেশন এই জিনিসটাকে অসম্ভব বলে না। হুম। আমরা বলতেছি না যে ব্যাপারটা এভাবেই ঘটবে। আমরা কিন্তু কনস্পিরেসি থিওরি নিয়ে আলাপ করতেছি না। আমরা বলতেছি না যে ঠিক এইভাবেই ঘটতেছে ব্যাপারটা। ওই ব্রেইনের মধ্যে হচ্ছে তার ঢুকায় দিয়েও একজন দাজ্জাল হয়ে যাবে। আমরা এই কথা বলতেছি না। হুম। আমরা বলতেছি যে কনসেপ্টটা, ওই হুম। কনসেপ্টে উপনীত হওয়াটা ভেরি মাচ পসিবল। হুম। এটা ইম্পসিবল কিছু না হুম। বর্তমান ওয়ার্ল্ডে, রাইট? আমরা কি কখনো ভাবছি যে আমরা মানে একটা সময় যখন আমরা রোবট নিয়ে ভাবতাম, একটা সময় যখন হচ্ছে আমরা আ গ্যালাক্সি মহাকাশ নিয়ে ভাবতাম, আমরা কি ভাবছি আমরা জেমস ওয়েব টেলিস্কোপ পাঠাবো? কল্পনাও তো করি নাই। সো আমরা জিনিসটা মানুষের মানে বাট আমরা বুঝতে পারছি যে এটা পসিবল। প্রোগ্রেশনটা ওইদিকেই। সো আমরা দেখতে পাইতেছি যে আসলে এই টেকনোলজি আমাদেরকে আসলে এমন একটা সিনারিওতে নিয়ে যেতে পারে যেটা এন্ড টাইম এর অনেক প্রফেসির সাথে মিলে যায়। ইভেন ৫ বছর আগেও যদি মানুষকে বলা হইতো যে এআই এরকম হয়ে যাবে, সব কাজ করে দিতে পারবে, মানুষের মতো বিহেভ করতে পারবে, এটা তো মানে নোবডি উড বিলিভ। আই ডোন্ট থিংক যে মানে OpenAI বা এই যেই Anthropic যে এআই কোম্পানিগুলো আছে, ওরাও জিনিসটা এভাবে কম্প্রিহেন্ড করছে যে এত ফাস্ট, এত দ্রুত ডেভেলপমেন্ট হয়ে যাবে। ইভেন এখন যদি হচ্ছে আমরা আম এআই, তো আমরা টেক্সটের কথা বলতেছি যে এই কি বলে? টেক্সট মডেল যেগুলো আছে ChatGPT বা ল্যাঙ্গুয়েজ Claude, মডেল। ল্যাঙ্গুয়েজ মডেল। এগুলোর বাইরেও তো হচ্ছে এখন আপনার ভিশন মডেল তৈরি হইছে। ভিশন মডেল তৈরি হইছে। যেগুলা আপনার
অলমোস্ট রিয়েল লাইফ ফুটেজ তৈরি করতে পারে, হুম। যেটা ১ বছর আগেও এটার কাছাকাছি কিছু ছিল না। True. ১ বছর পরেও এটা কই যাবে? এখন আমি একটা হলিউড লেভেলের সিনেমা হয়তোবা আর ১ বছর পরে বানাইতে পারবো। যেটা বানাইতে আমার $200 মিলিয়ন লাগতো, এটা আমি হয়তোবা কয়েক হাজার ডলার খরচ করে জাস্ট কয়েকটা জিপিইউ, RAM লাগায় হচ্ছে আমি তৈরি করে ফেলতে পারবো। 100%. তো এরকম আপনার যেই ডেমোক্রেটাইজেশন হচ্ছে জিনিসপত্রগুলার, এটা তো আসলে আমাদের যেই জানার ইচ্ছা, আকাঙ্ক্ষা, যে মানুষ এখন পড়তেছে না ChatGPT-র কারণে। তখন হয়তো এখন মানুষ সিনেমা দেখে, ডকুমেন্টারি দেখে শিখতেছে। তখন যে হাইপার পার্সোনালাইজড কনটেন্ট এর বিষয়টা চলে আসবে। মানুষ হচ্ছে মানে ওই কনটেন্টেই তো হুকড হয়ে থাকবে। কনটেন্টেই হুকড হয়ে থাকবে। হুম। মানুষের তখন অনেক ইনফরমেশনের দরকার হবে। সে চতুর্পাশে খালি ইনফরমেশন আর হুম। ইনফরমেশন দেখবে। হুম। চিন্তা করো, তুমি আমি এই ৩০ বছর বা ২৫-২৬ বছর বয়সে যেই পরিমাণে ইনফরমেশন কনজিউম করছি, হুম। সক্রেটিসও মনে হয় না ও ৩০ বছর বয়সে এই পরিমাণে ইনফরমেশন কনজিউম করছে। অবশ্যই করে। বাট দ্যাট ডাজন্ট মিন আমি সক্রেটিসের থেকে বেশি মেধাবী। না। ও আমার থেকে বেশি জিনিয়াস। হুম। আমি ওর থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি। আমি হুম। জানি হয়তোবা যে পৃথিবীর কোন রাষ্ট্রে কি হচ্ছে, এগুলো হয়তোবা আমি অনেক ভালো জানি। হুম। দ্যাট ডাজন্ট মিন সক্রেটিসের থেকে আমি জিনিয়াস। দ্যাটস আ ভেরি ডিফারেন্ট ডিসকাশন। বাট ওরও কিন্তু এত মানে অথবা পৃথিবীর যেকোনো বড়, বড় ইন্টেলেকচুয়ালেরও এই বয়সে এত পরিমাণ মানে ইনফরমেশন বোম্বার্ডমেন্ট এটা হুম। ওর কনজিউম করতে হয়নি। হুম। সো ব্যাপারটা হচ্ছে একদিক থেকে মনে হচ্ছে যে আমরা নলেজেবল হচ্ছি। বাট দ্য মোর উই মানে আমাদের সক্ষমতার বাইরে ইনফরমেশন নিচ্ছি, সেটা কিন্তু আমাদের ব্রেইন ইমপ্যাক্ট করতেছে। এবং কোনো ইনফরমেশনই আমার কাছে আসলে ভ্যালুয়েবল ইনফরমেশন মনে হচ্ছে না। হুম। আর ওয়ার্ল্ড যত প্রগ্রেস করবে, যেই মানে আনএন্ডিং প্রগ্রেশন এর মধ্যে প্রগ্রেসিভ সোসাইটি তো আমরা বলি। তো ওইটা যত হইতে থাকবে, আসলে এইটার লেভেল কমবে না। এর লেভেল কমবে না। এটা আরো বাড়বে। এটা আমার আরো আরো বেশি জানতে হবে এবং আমার আরো বেশি আরো জানতে হবে। তাড়াতাড়ি জিনিসপত্র irrelevant হয়ে যাবে। আরো তাড়াতাড়ি আমার নতুন ইনফরমেশন নতুন নেওয়া লাগবে। ইনফরমেশন নিতে হবে। সোশ্যাল মিডিয়া তো মানুষ, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এইজন্যই চালায় যে, আমি যদি ৪ দিন ২ দিন সোশ্যাল মিডিয়া না চালাই, FOMO, যে আমি আমার একটা ফ্রেন্ড গ্রুপে ডিসকাশনে আমি টপিক ধরতে পারব না। FOMO. মানে পুরাই আমি কি বলবো? ডিটাচড থাকবো যে কি True. বলতেছে? মিমের রেফারেন্স দিচ্ছে, আমি তো এটা ধরতে পারতেছি না। এই নিউজ, ওই নিউজ। এই জিনিসটা আজ থেকে ৫০ বছর আগে আই গেস এরকম ছিল না। কিলিয়ান মার্ফি তো ওর যে আইডিয়াটা রোমো, হ্যাঁ। মানে আমরা বলতেছি যে FOMO নিয়ে আমরা খুব আলাপ করছি। ফিয়ার অফ মিসিং আউট। কিলিয়ান মার্ফি এসে বলতেছে যে রোমো। আমি কিলিয়ান মার্ফি থেকে সর্বপ্রথম এই আলাপটা শুনছি আরকি। সো আমি জানি না এটা কিলিয়ান মার্ফির নিজেরই আবিষ্কার কিনা। তো ও বলতেছে যে ও রোমোকে অনেক বেশি ইয়ে করে আরকি। কি রোমান্টিসিজম অফ মিসিং আউট নাকি? না, রিলিফ অফ মিসিং ও আউট। রিলিফ অফ মিসিং। সো ওর কাছে হচ্ছে এই জিনিসটা আমার অনেক বেশি এনজয় করে এবং আমার কাছে মনে হয় যে আমিও আ ইদানিং রিলিফ অফ মিসিং আউট কে খুব এনজয় করা শুরু করছি। এবং আমি একটা খেয়াল করলাম যে আমি যে এত ইনফরমেশন নিচ্ছি, এই ইনফরমেশনটার আসলে আমার দরকার নাই। দরকার নেই। একদমই মানে দরকার ধরো নেই। আমি জানতেছি যে রাশিয়ার ভেতরে যেমন আমি দেখলাম যে রাশিয়ার ভেতরে অনেক কিছু হচ্ছে, হ্যাঁ? হুম। এটা আমার জানার দরকার নেই। বাট আমার কাছে মনে হচ্ছে এটা জানাটা ইম্পোর্টেন্ট কারণ এটা আমার সামনে আসছে এবং আমি এটা হুম। ডিসকাশন টপিকে থ্রো করতেছি। হুম। কিন্তু এটা পার্সোনাল লাইফে, আমার বাংলাদেশের লাইফে, আমার পুরো লাইফের গোলে এই ইনফরমেশনটার কোনো দরকারই নেই। হুম। সো আমরা ইম্পোর্টেন্ট যেই ইনফরমেশন আছে ওইটা মিস করতেছি। আর আননেসেসারি ইনফরমেশন যেটা সেটা ইনটেক করতেছি ব্যাপক ইনটেক করতেছি। সো এইটা আসলে দিন শেষে আমাকে নলেজেবল করতেছে কিনা? হুম। নাকি এটা আমার অ্যাটেনশন স্প্যান কে কমায় দিচ্ছে, নাকি এটা আমার মেমোরিকে আরো বেশি ডাল করে দিচ্ছে। এই জিনিসটা আমাদেরকে বোঝার মনে হয় একটা জায়গায় আমরা চলে আসছি। আর ভাই সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু বলতেছিলাম। সোশ্যাল মিডিয়ার আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম খুবই মানে র‍্যান্ডম। যে আপনাকে এই একটা হ্যাপি নিউজ দিচ্ছে, এই হুম, একটা স্যাড নিউজ দিচ্ছে। আপনাকে ওভারওয়েলমড করে ফেলতেছে ইমোশনের দ্বারা। এটার সাথে আমি মানে অ্যা এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর একটা কনসেপ্ট রিলেট করতে চাই। ব্রেভ নিউ ওয়ার্ল্ড হচ্ছে সোমা নামে একটা ড্রাগ ছিল। আপনার মনে আছে কিনা আমি জানি না। ওই ড্রাগটা ছিল যে মানুষের কোনো নেগেটিভ ইমোশন যখন আসে, ওইটা তার ফিল করতে দেওয়া যাবে না। ফর এক্সাম্পল তার স্যাড লাগতেছে বা তার অ্যাংরি লাগতেছে বা তার ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছে। সো ওই একেকটা ফিলিংস এর জন্য তাদের একটা ড্রাগ ছিল। ড্রাগটারে সোমা বলতেছে। বিভিন্ন টাইপের আরকি হয় ওইটা। সো যখন ওই ফিলিংটা আসে ও হচ্ছে ওইটারে দমায় দেওয়ার জন্য ওই ড্রাগটা নেয় এবং এটা সোসাইটিতে এস্টাবলিশড যে তার ওইটা নিতে হবে। কোন ধরনের খারাপ ফিলিংস তার হচ্ছে ফিল করা যাবে না। সো এটা ছিল। এটার সাথে হচ্ছে আমি মানে এই মডার্ন এটা তুলনা পাই আসলে। এবং এটা আমি বলতেছি কারণ এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড যদি কেউ পড়ে থাকে, সে মানে সে তো জানে আসলে ওই দুনিয়াটা কিরকম। হুম। এটা হচ্ছে হাইপার কন্ট্রোলড একটা সোসাইটি
যেখানে মানুষ আসলে বুঝতেছে না যে সে কন্ট্রোল, কন্ট্রোলড হচ্ছে, সে মনে করছে সে ফ্রি। সে ফ্রি, এবং সে ইভেন দো সে তার একটা মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আছে যে কন্ট্রোলের মেকানিজম চলতেছে, বাট সেই জিনিসটা নিয়ে হ্যাপি, কন্টেনমেন্টে আছে যে না, এটা সোসাইটি তো কিছু খুবই সুন্দরভাবে ফাংশন করতেছে। মানে সে সিনিক্যাল আর কি ব্যাপারটা সম্পর্কে, সে হ্যাঁ। সিনিক্যাল ব্যাপারটা সম্পর্কে যে মানে ওকে দিস ইজ দ্য রিয়ালিটি, হ্যাঁ। সিনিক্যাল। হ্যাঁ। তো হচ্ছে একটা সিনিক্যাল ব্লিসে আছে। হ্যাঁ। মজার ব্যাপার হচ্ছে সিমিলার কনসেপ্ট তুমি যদি নারুতো দেখে থাকো, নারুতোর মধ্যে হচ্ছে ইনফিনিট সুকুমির কনসেপ্টও কিন্তু এটা, যে একটা কাইন্ড অফ আ ম্যাজিক্যাল থিং, যে ইনফিনিট সুকুমি হচ্ছে মাদারা উচিহা। হুম। তুমি যদি দেখে থাকো তাহলে দেখি বুঝবা, নাই নারুতো। যারা দেখছে ওরা বুঝবে। কিন্তু মাদারা উচিহা নামে একটা মানে প্রোটাগনিস্ট হুম। থাকে। তো ও হচ্ছে, ও যেটা করবে সেটা মানে ও হচ্ছে ভিলেন আরকি। হুম। ওর যে গোল সেটা হচ্ছে ইনফিনিট সুকুমি নিয়ে আসা। ইনফিনিট সুকুমি মানে হচ্ছে ধরো একটা লাল মুন ফুটবে। সো হুম। যারা এই মুনের দিকে তাকাবে ওরা হিপনোটাইজড হয়ে যাবে আজীবনের জন্য। হ্যাঁ। মানে হিপনোসিসের মধ্যে ওর যে ডিজায়ার্ড লাইফ, ও যে লাইফটাকে ডিজায়ার করতেছে, ও হিপনোসিসের মধ্যে ওই লাইফটাই লিড করবে। বাট অ্যাকচুয়ালি ও তাকায় আছে হচ্ছে মরার আগ পর্যন্ত ওই চাঁদের দিকেই তাকায় আছে। হ্যাঁ। সো ওই চাঁদটাকে সে ব্লুম করাইতে চায়। হুম। বুঝতে পারছো? কাইন্ড অফ তুমি একটু আগে যেই হ্যাঁ, ইয়েটা বললা আরকি। মানে আমরা তো আমাদের নিজেদের ইমোশন গুলাকে ফিল করতে দিচ্ছি না। অল হুম। টাইম গান শুনতেছি, মুভি দেখতেছি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছি। বাট একটু বসে যে কি হচ্ছে চিন্তা করা বা ফিল করা, ফিল তো করতেছি না আমরা ফিল তো কিছু। করতেছে না এক্সাক্টলি। সবকিছু হচ্ছে মানে আমরা দমাই দিচ্ছি, এবং কাউকে যদি বলা হয় যে তুমি ৫ মিনিট বসে থাকো, কিচ্ছু করবা না, বসে থাকো। রেস্টলেস হয়ে যাবে। রেস্টলেস হয়ে যাবে। মানে কারণ আমরা সবাই ADHD আক্রান্ত। হ্যাঁ, মানে তার থট গুলাকে ফিল করার যে একটা প্রসেস বা একটা বিষয় আছে, সেটা আসলে মানে মানুষের থেকে হারায় গেছে আসলে। ট্রু, ট্রু, ট্রু। হারায় গেছে আরকি। এই জিনিসটা কন্ট্রোলিং এর জন্য অনেক বেশি জরুরি। হ্যাঁ। এজন্য ধরো হচ্ছে উম মানে এই যে এপস্টিন ফাইল থেকে আমরা অনেক জায়গায় চলে গেছি। হুম। তো কন্ট্রোল করতে হলে মানুষকে আসলে যা কিছু করা দরকার, হুম। হ্যাঁ? সবকিছু আমাদের চতুর্পাশে উপস্থিত। হুম। কন্ট্রোলিং এর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানুষকে চিন্তা থেকে দূরে সরায় ফেলা। হুম। দ্যাট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং। মানে সবচেয়ে ইম্পোর্টেন্ট থিং বলতে তোমার সবচেয়ে ডিভাইস যেটা দিয়ে মানুষকে সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করা যায়। তুমি চিন্তা করবে না। হ্যাঁ, এবং এই তো যে তোমাকে মানুষ বই পড়তেছে না, এটা তো মানে চিন্তার ওই বিষয়টা থেকেই আসছে। এবং তোমাকে ইমেন্স প্লেজার এর মধ্যে রাখা, অলওয়েজ প্লেজার এর মধ্যে রাখা। হুম। সবসময় রগরগি জিনিসের মধ্যে রাখা, হ্যাঁ। সবসময় ডোপামিনের মধ্যে রাখা এবং হচ্ছে তোমাকে চিন্তা করতে নিরুৎসাহিত করা। প্রতিটা হচ্ছে ডিস্টোপিয়ান উপন্যাস, আপনি ফারেনহাইট 451 এর কথা বলেন বা হচ্ছে 1984 এর কথা বলেন। সবগুলাতে হ্যান্ডমেইডস টেল, ওগুলাতে হচ্ছে দেখায় যে যেই গভর্নমেন্ট আছে কন্ট্রোল করতেছে মানুষকে, বই ব্যান করে দেয়। কোন বই হচ্ছে মানুষকে পড়তে দেয় না। জোর করে হচ্ছে এটা করে, এবং মানুষ পড়তে চায়, লুকায়, লুকায় পড়ে। বাট ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর কনসেপ্টটা ছিল যে মানুষ নিজে থেকেই পড়বে না। এখন আমরা তো ওই রিয়েলিটিতে আছি। ওই রিয়েলিটিতে আছে এবং এটা আমাকে ম্যানুফ্যাকচার করতে হচ্ছে না। মানে কেউ করতে একজন হচ্ছে না। চিন্তা করতেছে না যে, "আরে আমি মানুষকে আর বই পড়তে দিব না।" হ্যাঁ। মানে রিয়েলিটিটাই এভাবে ক্রিয়েট হয়ে যাইতেছে হ্যাঁ। স্বতঃস্ফূর্তভাবে যে আমার বই হুম। পড়ার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ। এটা কেউ ডিজাইন করুক আর না করুক। হুম। তবে আমরা এপস্টিনের আলোচনা দিয়ে শুরু করছিলাম। এরপরে তো আমরা সেইটানিজম, দেন এলিয়েন ইনভেশন, আরো অনেক কিছু নিয়ে মিডিয়া অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। সো আমার এখানে একটা পয়েন্ট ছিল যে এপস্টিন তো আসলে একটা কনস্ট্রাক্ট আপনি বললেন। এবং এপস্টিন আসলে একজন থাকার কোনো কারণ নাই। এরকম আরো অনেক লেভেলে তাদের অপারেশন থাকতে পারে, which we don't know. হুম। তো এরকম একটা রিয়েলিটিতে যখন আমাদের যেই আমাদের যেই লিডাররা আছে তাদের রিয়েল অপারেশনের পর্দাগুলা সরে যাইতেছে। সো নেক্সট আসলে ওয়ার্লডটা কিরকম হবে দেখতে? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এপস্টিন একজন না। হুম। আমরা মতো আমেরিকান এপস্টিন দেখছি। হুম। এরকম স্পাই নেটওয়ার্ক তো গ্লোবালি আছে। হ্যাঁ। না আমরা যে আরব আমিরাতের এপস্টিনকে দেখতেছি না, এটা তো মানে আমরা কিভাবে বুঝবো যে আরব আমিরাতেও সিমিলার এপস্টিন মানে একটা ক্যারেক্টার নাই? ইরানে নাই, ইরানেও থাকতে পারে। হ্যাঁ, থাকতেই পারে। চায়নায় থাকতে পারে। চায়নাও থাকতে পারে। হ্যাঁ। তাই না? সো হুম। এপস্টিন ক্যারেক্টার যে আছে, আর এটা হচ্ছে আমাদের ১ম অ্যাকনলেজ করতে হবে যে হুম। এপস্টিন ইজ নট দ্য অনলি এপস্টিন। হুম। ও তো একটা কনস্ট্রাক্ট। মানে হুম। এটা যে কেউ ভালোভাবে দেখলেই বুঝতে পারবে একটা কনস্ট্রাক্ট। হুম। স্পাই কনস্ট্রাক্ট। মানে ওর রুমের প্রত্যেকটা জায়গায় স্পাই ক্যামেরা লাগানো। হুম। প্রত্যেকটা জায়গায় ওয়াশরুমের মধ্যে পর্যন্ত ক্যামেরা লাগানো। সো হোয়াই? হুম। একটা মানুষের ওয়াশরুমে কেন, একটা মানুষের যে মানে প্রাইভেট যেই থাকার জায়গা সেখানে হুম। ওয়াশরুমে কেন ক্যামেরা লাগানো হুম। থাকবে?
হেগে ফিল্ম করা, রেকর্ড করার প্রয়োজনীয়তাটা কোথায়? হুম। তো এইটা একটা ব্যাপার। আর এপস্টিন পরবর্তী ওয়ার্ল্ড বা আমরা যে সিচুয়েশন এ আছি এর পরবর্তী ওয়ার্ল্ডটা হচ্ছে আমি যেটা মনে করি আরকি, এপস্টিন ফাইলটা রিলিজ করা হইছে আমেরিকাকে সিগনিফিকেন্টলি পাওয়ারলেস করার জন্য। হুম। সিগনিফিকেন্টলি পাওয়ারলেস করার জন্য। এবং আমেরিকাকে সিগনিফিকেন্টলি পাওয়ারলেস করলে সবচেয়ে বেশি লাভবান হবে কে? ইসরায়েল অবভিয়াসলি। অবভিয়াসলি। তাই না? হুম। ওর যদি পাওয়ারলেস থাকে তাহলে ওর পাওয়ারকে রিগেইন করার জন্য, ওর লেজিটিমেসিকে আবার সামনে নিয়ে আসার জন্য ওকে নির্ভর করতে হবে ইসরায়েলের কাছে। হুম। রাইট? ইউরোপের সাথে তো আমেরিকার একটা দ্বন্দ্ব চলতেছে। ন্যাটো থেকে বাদ হয়ে যাচ্ছে। মানে জার্মানি এবং ফ্রান্সের সাথেও দ্বন্দ্ব হচ্ছে। স্পেনের সাথে দ্বন্দ্ব হচ্ছে। স্পেনের সাথে দ্বন্দ্ব হচ্ছে। ইউকে কিন্তু শেষমেশ আ মানে ট্রাম্পের রিকোয়েস্ট রাখে নাই। হুম। রাইট? রাশিয়া তো এদিক দিয়ে পছন্দ করতেছে না। রাশিয়ার বেল্টের মানুষজন তো ইউএস এর সাথে নাই। তো ইউএস এর একটা সিগনিফিক্যান্ট পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে নতুন একটা গ্লোবাল অর্ডার এর দিকে আমরা যাইতেছি। আমি জানি না এটাকে কোনো অর্ডার বলা যায় কিনা। হুম। একটা গ্লোবাল chaos এর দিকে আমরা chaos এর দিকে যাচ্ছে, হ্যাঁ। যাচ্ছি আরকি। আমার কাছে মনে হয় যে এই আরো ইম্পোর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মানে এপস্টিন পরবর্তী ওয়ার্ল্ড অথবা ট্রাম্প পরবর্তী ওয়ার্ল্ড obviously chaos এর দিকে যাচ্ছে। মানে আমরা কোনো গুড সাইন দেখতে পাচ্ছি না। হুম। প্রোগ্রেশনটা গুড এর দিকে না, হুম। chaos এর দিকে। আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে যে এই ভবিষ্যতে আমরা যে জিওপলিটিক্যাল সিনারিওর মধ্যে আছি সেখানে বাংলাদেশের কি করতে হবে? হুম। রাইট? আমরা এতক্ষণ ধরে যে পার্সপেক্টিভ এ কথা বলছি এটা কিন্তু আমরা একটা গ্লোবাল সিটিজেন হুম। হিসাবে কথা বলছি। মানে একদমই সব দেশ জাতির ঊর্ধ্বে উঠে গিয়ে রিলিজিয়ন, ফিলসফি হ্যান-ত্যান ইত্যাদি নিয়ে কথা বলছি। বাট এরকম একটা সিচুয়েশন এ ধরে নেই পৃথিবীতে একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার হবে এবং পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ারফেয়ার হবে। হুম। তাই না? সেই সিচুয়েশন এ বাংলাদেশ কি করবে? বাংলাদেশের পাশে একদমই খুব লাগোয়া ২ টা নিউক্লিয়ার আর্মড কান্ট্রি অবস্থান করতেছে এবং বোথ আর হস্টাইল। হুম। মানে চায়না হয়তোবা অতটা এগ্রেসিভ না। বাট একজন তো খুবই হস্টাইল, ইন্ডিয়া। তো ও যখন নিউক্লিয়ার ওয়ারফেয়ার এ জয়েন করবে, হুম। তখন বাংলাদেশের সিচুয়েশন কি হবে? আমি বলতেছি না যে ইন্ডিয়া বাংলাদেশে বোম মারবে। আমি মনে করি না যে বাংলাদেশ এখনো এই পরিমাণ ইম্পোর্টেন্ট হইছে যে বাংলাদেশের ইম্পোর্টেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে হবে নিউক্লিয়ার মানে কোন একটা বোম দিয়ে। এটা আমি মনে করতেছি না এখনো পর্যন্ত গ্লোবাল পলিটিক্স এর পার্সপেক্টিভ এ। বাট যখন এই ধরনের ডিজাস্টার হবে, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে, তখন বাংলাদেশ কিভাবে সারভাইভ করবে? বাংলাদেশের মানুষজন কি করবে? হুম। এবং যেই ডিজাস্টার এর মধ্য দিয়ে যাচ্ছি, এই ডিজাস্টার এর মানে প্রত্যেকটা ছোট, ছোট ফুটাকে সমাধান না করে ওভারঅল এই পুরো জিনিসটাকে, পুরো বেলুনটাকে কিভাবে সারভাইভ করানো যায়? এই জিনিসটার কোনো মেকানিজম আমাদের আছে কিনা? এরকম গ্লোবাল অর্ডার এর সাথে বাংলাদেশের অ্যালাইনমেন্ট এর ব্যাপারটা কিরকম হবে? এইটাকে চিন্তা করার মতো মানুষ দরকার বাংলাদেশে। হুম। ভিশনারি লিডার দরকার। বাট আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে যেগুলো দেখতেছি, আমরা দেখি যে স্মার্ট মানুষজনকে কখনো পলিটিক্স এ উপরে উঠতে দেওয়া হয় না। তোমার কাছে কি মনে হয় না? মানে তুমি কি এটাকে নরমাল মনে করো যে পৃথিবীতে যে সকল কান্ট্রি গুলোকে কন্ট্রোল করতে চাওয়া হয়, সে সকল কান্ট্রির লিডারশিপ এ কোনো স্মার্ট মানুষ যায় না। হুম। মানে এক্সাক্টলি। খেয়াল করে দেখবে যে মানে বোকা, তেমন কিছু বোঝে না, হুম। আনস্মার্ট, ও গ্লোবাল পলিটিক্স বোঝে না, হুম। মানে বইপত্র খুব বেশি একটা পড়ে না। এরকম মানুষগুলাকেই দেখবা যে তুমি ওই জায়গাগুলোতে অলওয়েজ লিডারশিপ এ বসানো হয়। হুম। বসানো হয়। হুম। মানে ব্যাপারটা অ্যাবনরমাল নয়। রাষ্ট্রে কোনো স্মার্ট মানুষ নাই। অবশ্যই অথবা আছে। পলিটিক্স এ কোনো স্মার্ট মানুষ নাই। অবশ্যই আছে। হুম। এদেরকে সিস্টেমেটিক্যালি সাইডলাইন করা হয়। কেন? যেন তারা গ্লোবাল অর্ডারের আনুগত্য করে। বুঝতে পারছো? হুম। সো এখন বাংলাদেশ আসলে তার ভাবতে হবে যে আমরা আসলে ওই সময়টাতে কি করব? বাংলাদেশের ইমেন্স পপুলেশন, ল্যান্ডলকড একটা কান্ট্রি। সো এই পপুলেশনটা এরকম ছোট একটা জায়গায় কি করবে? কি করবে? আমাদের কি আসলে ওয়ে আউট আছে নাকি উই আর ডুমড? হ্যাঁ? না আমরা ডুম না, আমাদের ওয়ে আউট আছে। আমাদের ওয়ে আউট হচ্ছে বাংলাদেশের অল্টারনেটিভ অনেকগুলা কেন্দ্র বানাইতে হবে। হুম। ঢাকা সেন্ট্রিসিজম এটা বাংলাদেশের জন্য একটা কার্স। ভালনারেবিলিটি বিষয়। ব্যাপক ভালনারেবল বাংলাদেশ। হুম। মানে ওর ঢাকা যদি শেষ হয়ে যায়, ধর ঢাকার যদি একটা সিগনিফিক্যান্ট পোরশন ও শেষ হয়ে যায়, মানে গাজার যেরকম হচ্ছে যে ওয়েস্ট গাজার, নর্দার্ন গাজার মধ্যে যে ব্যাপারটা ছিল, ভুল বললাম বোধহয়। মানে গাজার মধ্যে ২ টা ক্লিয়ার পোরশন ছিল। হুম। বা ঢাকার মধ্যে যদি ২ টা ভাগ করা হয় এবং একটা ভাগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে। বাংলাদেশ হুম। অচল হয়ে যাবে। বাংলাদেশ অচল হয়ে যাবে। হ্যাঁ। সো দ্যাট ইস মানে ভেরি প্রবলেমেটিক। আমরা এটার একটা ছোট্ট গ্লিম্পস পাইছি কোভিডের সময়। কোভিডের সময় কি পরিমাণ মানুষ পার্মানেন্টলি গ্রামে সুইচ করছে। প্রচুর অনেক প্রচুর মানুষ এবং ওরা এখন
ঢাকায় বসবাস করছে, এখন গ্রামে গিয়ে কৃষিকাজ করে খায়। এরকম হুম। ব্যাপক মানুষ আছে। ইভেন মানে হায়ার সোসাইটিতেও এরকম অনেক মানুষ আছে। হুম, ওরা হচ্ছে গ্রামে গ্রামে শিফট সুইচ করছে। করে ফেলছে। হুম, তো এইরকম একটা সিচুয়েশনে আমরা কি করব? আমাদের এটা বুঝতে হবে। তো ঢাকা সেন্ট্রিসিজম আমাদেরকে বাদ দিতে হবে। মিলিটারি আমাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য কি করা যায় সেটা আমাদের ভাবতে হবে। হুম, বাংলাদেশ কিন্তু মানে মাথা নিচু করেছিল বলে অনেকগুলো যুদ্ধে তার জড়াইতে হয় নাই। হুম, সে এক্সাক্টলি। ওকে তো ব্যাপক প্রভোক করা হইছে। হুম। ব্যাপক প্রভোক করা হইছে না? না সো এখনো করা হয়। এখনো করা হয়। ডিগনিটিকে মানে ভুলণ্ঠিত করে ও হচ্ছে দাঁড়ায় আছে। হুম, ও তো তিস্তার পানি চুক্তি থেকে শুরু করে পানি এগুলোতে তো মানে পানি শেয়ারিং যে ব্যাপারগুলো আছে হুম। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, সেখানে তো মানে সিগনিফিক্যান্ট একটা পজিশন নিয়ে কথা বলতে পারতেছে না। তাই না? ইভেন মিয়ানমারের সাথে তো মিয়ানমারের ওর সাথে ওয়ারে চলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে যাওয়ার কথা। মানে হুম, ও তো রেসপন্স দেয় নাই বাংলাদেশ। হুম, বাংলাদেশ তো ডোসাইল ছিল এক হুম, প্রকার। তো এইটা নিয়ে ভাবার ব্যাপার আছে যে বাংলাদেশ আসলে মিলিটারি সক্ষমতা, তার অর্থনৈতিক স্বাবলম্বিতা। হুম, মানে ওই আমি ওই এফডিআই নিয়ে এসে দেশে বিজনেস করলাম এইটা না। কিন্তু আমার স্বাবলম্বিতা আছে কিনা? আমার ন্যাচারাল রিসোর্সেস, আমার এনার্জি সোর্সেস, তারপর হচ্ছে আমার এখানে মানুষের খাদ্যের স্বাবলম্বিতা আছে কিনা? ধরে হুম, নিলাম পৃথিবীতে বাংলাদেশে খাদ্যর আমদানি বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। হুম। তাহলে আমার এখন বাংলাদেশের মানুষে রাষ্ট্র খাওয়াইতে পারবে কিনা? এই ধরনের ল্যান্ড আছে কিনা? এই ব্যাপারগুলো ডিজাস্টার এর জন্য একটা প্রস্তুতি থাকা। হুম। এই ব্যাপারগুলো আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। আর হচ্ছে ভাই আ মিলিটারি ক্যাপাবিলিটি বা ওই বিষয়টা যেহেতু বলতেছিলেন, লাস্টে এই টপিকটা দিয়ে শেষ করি। বাংলাদেশ আসলে কোন মডেলে যাবে? তার মানে আমরা যদি আরো ২০-৩০ বছর আগে বা ৪০-৫০ বছর আগে ধরতাম, ওই টাইমে আসলে গ্লোবাল অর্ডার এতটা সিনক্রোনাইজড ছিল না যে সবাইকে সে কন্ট্রোল করতে পারবে। ফর এক্সাম্পল এইজন্যই হচ্ছে চায়নার রাইসটা হইছে। এইজন্যই ওই টাইমে আপনার ইরানের রাইসটা হইছে। সে ওই সময় এগুলা কন্ট্রোল করতে চায় নাই তা না। বাট সে এখন যেরকম অর্গানাইজড বা এখন যেরকম অ্যাগ্রেসিভ, I would say অ্যাগ্রেসিভ aggressive. হ্যাঁ, ঐরকম ছিল না। সো এইরকম একটা সময়ে দাঁড়ায় কি আসলে নতুন একটা পাওয়ার বা পাওয়ারও না ইভেন মানে স্ট্যান্স থাকার মতো একটা এন্টিটি হয়ে ওঠা কি বাংলাদেশের জন্য সম্ভব আসলে? গ্লোবালি হয়তোবা সে ইম্পোর্টেন্ট হয়ে উঠবে না। হুম, কিন্তু তার নিজের সাস্টেইনেবলি মেইনটেইন করার জন্য হুম, ইম্পোর্টেন্ট হয়ে মানে নিজের সাস্টেইনেবিলিটি মেইনটেইন করার জন্য একটা রাষ্ট্রের যতটুকু ক্ষমতা দরকার, হুম, ততটুকু ক্ষমতা অর্জন করার মতো পটেনশিয়াল বাংলাদেশের আছে। হুম। এর জন্য তার হয়তোবা মানে অ্যালায়েন্স এ যাইতে হইতে পারে আই গেস। হুম, অ্যালায়েন্স এ যেতে হইতে বলে হুম। যাবে। এবং তাকে এলাইটাকে খুব মানে সুচারুভাবে চুজ করতে হবে। দ্যাট ইস ইট। তো আমরা আজকে অনেক কিছু নিয়ে আলাপ করলাম। আই গেস আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। এপস্টিন, সেইডানিজম, পলিটিক্স অনেক কিছু নিয়ে আলোচনা করছি। সো এতক্ষণ পর্যন্ত যারা শুনতেছেন আমাদেরকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।